আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। তো এই লেখাগুলো দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করো। আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে আসলাম এবং এই চ্যাপ্টারটা যতটা সহজ এবং একটুখানি পেঁচানো আছে, কারণ এখানে এতে ভিতর থেকে অনেক ধরনের এমসিকিউ আসে যেগুলো দেখা গেছে যে প্রতি বছরই স্টুডেন্ট কিছু না কিছু ভুল করে থাকে। আর হচ্ছে আর এখানে জিনিসগুলো প্রায় একই রকম, কারণ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো তোমরা ক্লাস 10-এ পড়ছো, ওকে ফাইন। কিন্তু প্রোফেজের ভিতর আবার দেখো, তোমরা যখন মিওসিসটা পড়বা, মিওসিসের ভিতর আবার প্রোফেজের বেশ কয়েকটা ধাপ আছে। তো এই জিনিসগুলো মনে রাখাটা কনফিউজিং হয়ে যায়, মানে একটা ইনফরমেশন আরেকটাতে ঢুকে যায় এই জিনিসগুলো। তো অসুবিধা নেই, এই জিনিসগুলো আমরা টেকনিক্যালি পড়বো। এই চ্যাপ্টারটা খুব বেশি বড় না, তবে যতটুকু জিনিস আমি পড়াবো এই জিনিসগুলো একদম খেয়ে ফেলতে হবে। ওকে, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে অনেকদিন পরে দেখা। আমি আসলে একটু অসুস্থ, মাঝখানে এখনও পুরোপুরি সুস্থ হই নাই। আজকে ক্লাসটা কতটুকু ডেলিভার করতে পারবো জানি না, তবে চেষ্টা করব সম্পূর্ণ আমার পুরাটা দেওয়ার, বেস্টটা দেওয়ার ট্রাই করব। আর তোমরাও মনোযোগের সাথে লাইভটা করার চেষ্টা করো। আর শরীর ঘেমে গেছে অলরেডি, ফ্যানটা ছাড়তে পারতেছি না কারণ আবার সাউন্ড হবে। যাই হোক, অনেক সমস্যা। তো দেখো, খেয়াল করো, এখানে আমরা কোষ বিভাজন পড়বো। এই জিনিসটা দেখো, একদম সিম্পল। কোষ বিভাজনের সংজ্ঞা তোমরাও পারো, এটা তোমরা জানো যে কোষ বিভাজন কি, যে একটা জীবকোষ বিভক্তির মাধ্যমে দুইটি বা চারটি কোষে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি, কোষ বিভাজন। কি বলা হয়? কোষ বিভাজন বলা হয়। তো সিম্পল একটা কথা, যে প্রক্রিয়ায় একদম দেখো, খেয়াল করো, দেখো এই চ্যাপ্টারটা তো তোমরা তো এইচএসসি পরীক্ষা দিবা, তাই না? আর এইচএসসি না দিলেও তো মেডিকেল ভর্তি পরীক্ষা তো দিবা। তো একটু মনোযোগের সাথে ক্লাসটা করো, জিনিসগুলো শেখা হয়ে যাবে। দেখো, আমি আজকে এত ভিতরে ঢুকবো না, তবে আজকে যেহেতু প্রথম ক্লাস, আমিও পুরোপুরি যেহেতু ঠিক হই নাই, এই জন্য আমি সুপারফিশিয়ালি চ্যাপ্টারটা শুরু করে দিচ্ছি যতটুকু হয় আর কি। তাহলে দেখো, যে প্রক্রিয়া, আচ্ছা ভিডিও কি আটকে গেছে নাকি সব কিছু ঠিক আছে, আমাকে একটু কনফার্ম করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যে প্রক্রিয়া জীবকোষের বিভাজনের মাধ্যমে একটি থেকে দুইটি বা চারটি কোষের সৃষ্টি হয়, তা আমি সংজ্ঞাটা মুখে বলছি, তারপর লিখে দিচ্ছি। যে প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে, যে প্রক্রিয়ায় একটু খাতা নিয়ে একটু রাফ করো, তো রাফ করো এগুলো। এই চ্যাপ্টারটা একলা একলা পড়লে তুমি পড়তে পারবে না, ভালো লাগবে না, মনে হবে যে এই বিভাজনটা আমরা পারি পরীক্ষা গেলে আটকে যাও। তো দেখো, যে প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে দুটি বা চারটি কোষ সৃষ্টি হয়, বিভক্তির মাধ্যমে দুটি বা চারটি কোষ সৃষ্টি হয়। ঠিক আছে? তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সংজ্ঞাগুলো দেখো, সংজ্ঞাগুলো আমি যেভাবে দিছি বা বইয়ে যেভাবে আছে হুবহু লেখার চেষ্টা করবা, কারণ তোমরা অনেক সময় সংজ্ঞা বানিয়ে লেখার চেষ্টা করো, এই জিনিসটা করবা না। কারণ তুমি যখন একটা সংখ্যা নিজে থেকে বানিয়ে দিবা, কিছু না কিছু ওয়ার্ড মিসিং থাকবে। আর স্যাররা তো অনেকদিন ধরে খাতা দেখে, তো তাহলে এক্সপিরিয়েন্সড হয়ে যায় যে তুমি বানায় দিছো নাকি হুবহু বইয়েরটা দিছো। তো তুমি যখন জ্ঞানমূলক 1 নম্বর হতে তুমি কেয়ার করতেছো না যে কোনো রকম বই বানায় দিয়ে দিছো 1 নম্বরের জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, তুমি যখন স্যার যখন খাতা দেখবে এবং দেখবে যে তুমি মানে সংজ্ঞাগুলো বানায় দিচ্ছ, তো তোমার প্রতি একটা ধারণা নেবে যে তুমি কী ধরনের স্টুডেন্ট। তখন পরবর্তী প্রশ্নগুলো যত সুন্দর করে লেখো, এগুলো আর দেখে না, এত টাইম নেই। কারণ আমার আত্মীয়-স্বজন অনেকেই বোর্ডের খাতা দেখে, তো টিচার আছে এরকম, ওনাদেরকে আমি দেখি যে ওরা ওই যে ক আর খটা দেখে, পরেরগুলো এত দেখে না। অর্থাৎ ওইটা নিয়ে তোমার একটা পারসেপশন যে তুমি আসলে স্টুডেন্টটা কীরকম, এই জিনিসটা বোঝায়। হয়তো একটা নাম্বার তোমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু তুমি যে এই একটা ভুলভাল লিখে দিছো, পরেরগুলো ঠিক করে লিখলেও তোমাকে ওই অনুযায়ী নাম্বার দিবে। এটা বাংলাদেশের একটা প্রেক্ষাপট, এটা কিছু করার নাই। এটা তোমাদের এই জন্য সতর্ক হওয়া লাগবে। তো দেখো, যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে দুটি বা চারটি কোষ সৃষ্টি হয়, তাহলে একটা জীবকোষ বিভক্ত হইলে হয় দুইটা কোষ তৈরি হবে অথবা চারটা কোষ সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো, একটা থেকে দুইটা অথবা চারটা হবে, একে বলবো আমরা জীবকোষ। একে কি বলা হয়? একে জীবকোষ বলে, কোষ বিভাজন বলে। একে দুইটি বা চারটি কোষ সৃষ্টি হয়, তাকে কোষ বিভাজন বলে। ওকে ফাইন, এটা আমরা পারি, আমরা এখন থেকে পারবো। এটাতে আগেও পারতাম, এখনও পারবো আশা করি। আমরা যদি পরবর্তীতে যাই যে এই কোষ বিভাজনটা আবিষ্কার করছে কে, দেখো কোষটার কিন্তু দুইটা অংশ আছে। একটা কোষের কয়টা অংশ আছে? আচ্ছা, সব কিছু ঠিক আছে কিনা আমাকে কনফার্ম করো তো। ওকে ফাইন,
আচ্ছা, একটা কোষের দুইটা অংশ আছে, বোঝার চেষ্টা করো। এই যে দেখো, এটা যদি একটা কোষ হয়, তার ভিতর কি থাকবে রে? নিউক্লিয়াস। আমরা জানি তার ভিতর নিউক্লিয়াস থাকবে। ফাইন, একদম এগুলো মুখস্থের বিষয় না। এখান থেকে একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, খেয়াল করো। তোমরা তো দেও নাই, তোমার এই বছর যারা দিস তার আগের বছরে একটা প্রশ্ন আসছিল এখান থেকে, খেয়াল করো আমি বলতেছি। তো একটা কোষ যখন বিভাজিত হবে, তার দুইটা অংশ বিভাজিত হবে। এক হচ্ছে প্রথমে তার নিউক্লিয়াসটা বিভাজন হবে। তোমরা অলরেডি যারা, প্রথমে কি নিউক্লিয়াসটা বিভাজন হবে, তারপর সাইটোপ্লাজমটা বিভাজন হবে। তাহলে প্রথমে নিউক্লিয়াস, তারপর কি সাইটোপ্লাজম বিভাজন হয়। একটু ভালো করে দেখো, প্রথমে নিউক্লিয়াস বিভাজন হয়, তারপর পুরো সাইটোপ্লাজম অর্থাৎ পুরো কোষটা বিভাজন হয়। তাহলে একটা কোষ সম্পূর্ণরূপে বিভাজন হওয়ার আগে কি বিভাজনটা হয়? তাহলে আগে নিউক্লিয়াস, পরে সাইটোপ্লাজম অর্থাৎ সম্পূর্ণ কোষ। তো এখানে আমরা দুইটা অংশে আমরা ভাগ করতে পারি। তো এই যে নিউক্লিয়াসের যে বিভাজনটা, যে প্রথমে নিউক্লিয়াসটা বিভক্ত হচ্ছে, এই যে প্রথমে যে নিউক্লিয়াসটা বিভক্ত হচ্ছে, এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় নিউক্লিয়াসের বিভাজন। এই নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয়ে থাকে ক্যারিওকাইনেসিস। কি বলা হয়ে থাকে? ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, সরি, মার্কারগুলো খুব ডিস্টার্ব। এটাকে কি বলে বলো তো? একটু দাঁড়াও, একটু হাতটা মুছে নিই। এটাকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস বলা হয়। দেখো, হ্যাঁ, এই নিউক্লিয়াসের এই বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। একটু মুখস্থ করো, ক্যারিওকাইনেসিস অনেকেই জানো আমার বিশ্বাস, সিম্পল বিষয়, কিন্তু মনে রাখবা যে নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর পুরা কোষটা যে বিভাজন হচ্ছে, সে পুরা কোষের বিভাজনটাকে বলা হয় সম্পূর্ণ বিভাজন। পুরা কোষের যে বিভাজনটা, একে আমরা কি বলবো? একে বলবো আমরা সম্পূর্ণ বিভাজন। কি বলবো? সম্পূর্ণ বিভাজন। আর এই সম্পূর্ণ বিভাজনটার নাম কি? দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। হয়তো আজকে আমরা ভিতরে না ঢুকলেও কিন্তু এই জিনিসগুলো একটু যতগুলো বলছি এগুলো একটা ক্লিয়ার করে নাও। নিউক্লিয়াসের বিভাজনটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সম্পূর্ণ বিভাজন আর পুরা কোষের বিভাজনকে আমরা সম্পূর্ণ বিভাজন বলবো। এখন আমরা যে জায়গায় এই প্রশ্নটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে ক্যারিওকাইনেসিস বলতে কি বুঝো? নিউক্লিয়াসের বিভাজন, নাকি সম্পূর্ণ বিভাজন, নাকি মাইটোকন্ড্রিয়ার বিভাজন, নাকি রাইবোজোমের বিভাজন? তো ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ওকে, আচ্ছা, তাহলে এখন এই জায়গায় আমরা যেটা আরেকটা এমসিকিউ শিখবো, এটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, যে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসটা কে করছে, বা এটা কে করেন, মানে এটা কে আবিষ্কার করে, যে নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে এই জিনিসটা কে আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন হচ্ছে স্লাইকার। ক্যারিওকাইনেসিস কে আবিষ্কার করে? বিজ্ঞানী স্লাইকার। কে আবিষ্কার করে? ক্যারিওকাইনেসিস আবিষ্কার করে বিজ্ঞানী স্লাইকার। ঠিক আছে, তা আবিষ্কারটা কে করেন? নিউক্লিয়াসটা যে বিভাজন হচ্ছে এটা আবিষ্কার করে বিজ্ঞানী স্লাইকার। আমরা ছন্দ দিব একটু পরে। তারপরে দেখি সম্পূর্ণ যে বিভাজনটা হবে, সেই সম্পূর্ণ বিভাজনটা কে করে? সেই সম্পূর্ণ বিভাজনটা আবিষ্কার করে সম্পূর্ণ বিভাজনটা আবিষ্কার করে, এটাকে কিছু বলা হয় না। সম্পূর্ণ বিভাজনকে যেমন নিউক্লিয়াসের বিভাজনকে যেমন ক্যারিওকাইনেসিস বলা হয়, সম্পূর্ণ বিভাজনকে ওইরকম কিছু বলা হয়ে থাকে না। তেমনিতে আমরা ওই সাইটোপ্লাজমটা যখন বিভাজিত হয় তখন এটাকে সাইটোকাইনেসিস বলে থাকি। তবে সম্পূর্ণ বিভাজন, দেখো, নিউক্লিয়াসটার বিভাজন হচ্ছে এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর এখানে যে সাইটোপ্লাজমটা দুই ভাগ হয়ে যাচ্ছে, এই পাশে সাইটোপ্লাজম, এই পাশে সাইটোপ্লাজম, একে বলা হয় সাইটোকাইনেসিস। কিন্তু পুরা বিভাজনটার ওর কোনো নাম নাই। পুরা বিভাজন, সম্পূর্ণ বিভাজন মানে হচ্ছে কি? সাইটোপ্লাজমের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, একে বলবো আমরা সম্পূর্ণ বিভাজন। আর আলাদা করে যদি বলি আমরা, আচ্ছা একটু লিখে দিই, যদি সাইটোপ্লাজমের বিভাজন যদি ধরি, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলবো হচ্ছে কি বলো? সাইটোকাইনেসিস। তো দেখো, তাহলে আমরা কি কি পাইলাম? ওই যে প্রথমে নিউক্লিয়াসটার ভিতর বিভাজন হয়, তারপর তার চারপাশে যে সাইটোপ্লাজমটা, এটাও দুই ভাগ হয়। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হচ্ছে, একে বলা হয় সাইটোকাইনেসিস। আর এই দুইটাকে একত্রে বলা হয় সম্পূর্ণ বিভাজন। ওকে, আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলি, ওই যে ক্যারিওকাইনেসিসটা আবিষ্কার করছে কে? একটু মনে রাখবা, এটা স্লাইকার আবিষ্কার করছে। ক্যারিওকাইনেসিস আবিষ্কার করে কে? স্লাইকার। আমরা বিজ্ঞানী নামগুলো, ছন্দগুলো একসাথে দিব, পরবর্তীতে আরো একটা বিজ্ঞানী নাম আছে, এই জন্য এখানে আমি দিচ্ছি না। এক সূত্রে সুতার মালা, যেমন এই সুতা দিয়ে যেমন মালা গেঁথে দেয়, একসাথে মালাটা গেঁথে দিব। আপাতত নামটা পরিচিত হয়ে রাখো যে ক্যারিওকাইনেসিস আবিষ্কার করে স্লাইকার। আর সম্পূর্ণ বিভাজনকে আবিষ্কার করে হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কে আবিষ্কার করে? আবিষ্কার করে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। কে আবিষ্কার করে?
ওয়াল্টার ওয়াল্টার ফ্লেমিং। হ্যাঁ, দুইটা নাম একটু একটু কষ্ট করে, জাস্ট মুখস্থ না হলে জাস্ট নামগুলো একটু উচ্চারণ করো মুখে মুখে, ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে? আর এই ওয়াল্টার ফ্লেমিং এটা কোথায় আবিষ্কার করে, এই জিনিসটা কোথায় আবিষ্কার করেছে বলো তো? এটা আবিষ্কার করা হচ্ছে সামুদ্রিক স্যালামেন্ডারে। এটা সামুদ্রিক স্যালামেন্ডার, একটা প্রাণী। হ্যাঁ, সামুদ্রিক স্যালামেন্ডার, এটা সামুদ্রিক স্যালামেন্ডারে আবিষ্কার করেন, সামুদ্রিক স্যালামেন্ডারে আবিষ্কার করেন। ঠিক আছে? আর ওইটার বৈজ্ঞানিক নাম হচ্ছে, সামুদ্রিক স্যালামেন্ডার বৈজ্ঞানিক নাম হচ্ছে, হ্যাঁ, ট্রাইটোরাস 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 মেকুলসা, মেকুলসা। তাহলে দেখো একটা জিনিস করো, ট্রাইটোরাস মেকুলসা। তাহলে আমরা একটা জিনিস, এই জিনিসটা তোমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে আমি একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করো। দেখো তোমাদেরকে একটা কথা বলি, এই যে এতগুলো মেডিকেল ভর্তি পরীক্ষাতে দিছে, এখানে মনে করো সবাইকে চান্স পাইছে, চান্স পায় নাই। এখানে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, তোমরা যদি মন থেকে যদি চাও যে মেডিকেলটা চান্স পাওয়ার পরে আমরা থামবো, এর আগে থামাথামি নাই, রাত দিন এক করে ফেলবো, তাহলে তোমরা দেখবা যে তোমাদের মধ্য থেকে তোমরাই চান্স পাবা। এটা বিশ্বাস করে নাও, এটা একবার বিশ্বাস করো যে তোমরা যদি পরিশ্রমটাই কোমর বেঁধে যদি পরিশ্রমটা করতে পারো, তাহলে মেডিকেল তোমার সিট একটা এটা আগের থেকে নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে? কারণ এত প্রতিযোগিতা, তুমি পড়তেছো না বলে যে বাংলাদেশ আর একটা ছেলে পড়তেছে না, এটার কোনো গ্যারান্টি নাই, ওটা কোনো নাই। তুমি পড়তেছো না বলে যে তুমি হয়তো বা ঢাকায় আসো, তুমি হয়তো চিটাগাংয়ে আসো, হয়তো তুমি ময়মনসিংহে আসো, কিন্তু এটা তুমি লোকালি চিন্তা করতেছো যে আমার বন্ধু পড়তেছে না, আমি পড়তেছি না। কিন্তু না, তুমি পড়তেছো না বলে বাংলাদেশের একটা কোনায় যে গ্রাম এলাকা আছে একটা ছেলে, ইন্টারনেট নাইট, ও কিন্তু দিন রাত এক করে ফেলতেছে, দেখবো যে ওই গ্রাম থেকে চান্স পেয়ে যাচ্ছে। তো তোমাকে ফাইটটা কিন্তু সবার সাথেই করতে হবে। তো এই জন্য তুমি একবার নিজে যদি বিশ্বাস করে নাও যে না, আমি মেডিকেলে চান্স পাওয়ার পরে এখন যা স্যাক্রিফাইস করা লাগে আমি করব, মেডিকেলের চান্সটা পেয়ে তারপর আমি থামবো। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে তারপর আমি থামবো, বুয়েটে চান্স পেয়ে তারপর আমি থামবো, এর আগে কোনো থামাতামি নাই। এই যে ধরছি দেখো, এই করোনার মধ্যে কি এইচএসসি পরীক্ষা হয় নাই, সবাই খুশি, জিপিএ 5 পেয়ে গেছে, গোল্ডেন পেয়ে গেছে, খুব সুন্দর। এখন যারা মেডিকেলে যারা চান্স পায় নাই, ওদের অবস্থাটা একবার চিন্তা করো। ওরা লজ্জায় না পারে মুখ দেখাইতে, ইভেন ওদের বাবা মারাও কি ওই পরিস্থিতিতে নাই। ঠিক আছে? তো তোমাকে বুঝতে হবে যে তুমি পড়তেছো না মানে তোমার লাইফটা তো আর তোমাকে ঘিরে না, তোমার লাইফটা অনেকের সাথে কানেক্টেড, তোমার বাবার সাথে কানেক্টেড, তোমার মার সাথে কানেক্টেড, তোমার ভাইয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার একটা সোসাইটির সাথে কানেক্টেড। তো তোমার লাইফ তো তোমার না। ঠিক আছে? যতদিন তুমি বেঁচে আসো তোমার লাইফ তোমার না। তো তুমি কি সবাইকে নিয়ে সবার মান সম্মানের কথা চিন্তা করে হলেও তোমাকে পড়তে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এবং তুমি যদি একবার বিশ্বাস করো যে না, আমি পড়ালেখা করব, পড়ালেখা করার পরে যদি চান্স না হয়, আমার সিটটা তুমি নিয়ে যাও। ঠিক আছে? এটা কখনো হয় না, এরকম হয় না। ঠিক আছে? তুমি যদি পড়ালেখা করো, তোমার জন্য সিট এটা নিশ্চিত, এটা এতটুকু আমি বলতে পারি, এটা বাস্তব প্রমাণ। ভাই, আমার পড়ালেখা মনে থাকে না, আমার মুখস্থ জিনিস আমার পড়ালেখা মনে থাকতো না। আমার ফ্রেন্ডরা, আমার স্কুলের একটা ফ্রেন্ড, ও আধা ঘন্টা পড়লে যে জিনিসটা মুখস্থ করতে পারতো বা মনে রাখতে পারতো, আমার ওই জায়গায় 2 ঘন্টা পড়তে হইতো। তো আমি পড়ছি 2 ঘন্টা। সে একটা জিনিস, একটু কথা বলি আমি, সে একটা জিনিস আধা ঘন্টা পরে মনে রাখতে পারে, তো এই জিনিসটা আমার 2 ঘন্টা লাগে, তো আমি 2 ঘন্টা দিচ্ছি এখানে। তো এখন ও আধা ঘন্টা পরে বলে আমিও আধা ঘন্টা পড়লে হবে? আমি ওর সাথে সাথে আমি তো বেরোই যাই নাই, বা আমি তো বাইরে ঘোরাঘুরি করি নাই। আমি যখন পড়তেছি ও বাইরে ঘোরাঘুরি করতেছে, কেন করতেছে? কারণ সে আধা ঘন্টায় সে কাভার আপ করে ফেলতে পারতেছে। তো এই জিনিস তোমার মাথায় রাখবা, তোমার ব্রেন নাই, তুমি পরিশ্রম দিয়ে এটা পুষিয়ে তুলো। ঠিক আছে? তোমার ব্রেন আছে, তুমি পরিশ্রম করতেছো, তাহলে তুমি তো ওই ফার্স্ট ক্যাটাগরিতে থাকবা। ঠিক আছে? তো এই জিনিসটা তোমার সবসময় মাথায় রাখবা, যদি পরিশ্রম করে এটা কখনো বৃথা যায় না, সেটা চরম সাক্ষী তোমাদের সামনে দাঁড়ায় আছে। আমার পড়া মনে থাকতো না, আমি পরিশ্রম করছি, দিন রাত এক করে ফেলছি। এবং আমি ইন্টারমিডিয়েট লাইফে আমার অনেক নিকট আত্মীয়দের বিয়ে শাদী এখনো খাইনি। 2 বছর পরে আমি শুনছি যে বাচ্চা কাচ্চা, যে অমুকের বাচ্চা হয়েছে, তমুকের বাচ্চা হয়েছে, তো তখন যে বাচ্চা দেখতে গেছি, তো বিয়া খাইতে যায়নি। তো এই জিনিসটা মাথায় রাখবা, স্যাক্রিফাইস করতে পারো যদি, পরিশ্রম করতে পারো যদি, দাঁত চেপে যদি লেখাপড়াটা কন্টিনিউ করো, দেখবা যে মেডিকেলটা নিশ্চিত। এটা আহামরি পড়লে সহজ, না পড়লে কঠিন, সিম্পল হিসাব। তুমি পারবো না, তোমার সিট আরেকজনে নিয়ে যাবে, এই হচ্ছে কথা। যাই হোক, এখন আমরা এই জায়গায় আসি, পড়াটাতে আমরা আসি। তোমাদের এই জিনিসটা রেগুলারিটিটা মেনটেন করবা। এখন কথা হচ্ছে, আমি ক্র্যাশ কোর্সে যতগুলো ক্লাস নিব, একটু রিকোয়েস্ট করবো, আমার ক্লাসগুলো যদি আমার ক্লাস না করো, অন্যজনের ক্লাসও যদি যতগুলো যেখানেই করো না কেন, যদি একটু গুছিয়ে যদি পড়ে নাও, সবসময় মাথায় রাখবো একটা কথা আমি তোমাদেরকে বলি, যাদের মেডিকেলের টার্গেট আছে, মেইন বইটা লাইন বাই লাইন মনে রাখবা তুমি। আর সেটা আমার ক্লাস করেই হোক, আমার ক্লাস ভালো লাগে না, অন্যের ক্লাস করেই হোক, অসুবিধা নেই। এটা এমন কোনো কথা নাই। তো আমারটাই করতে হবে এমন না, তোমার টার্গেটটা আমি তোমাকে সেট করে দিচ্ছি। তোমার টার্গেট হচ্ছে মেইন বইয়ের প্রত্যেকটা লাইন
লাইন বাই লাইন মনে রাখতে হবে। এটা তুমি এইভাবে যেভাবেই হোক তুমি সেটা মনে রাখবার চেষ্টা করবা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মানে তোমাদের এই টার্গেটটা মাথায় সেট করে নাও, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা আর হচ্ছে সাধারণ ইংলিশ এগুলো একটু একটু করে দেখবা, কারণ এখন পরবর্তীতে দেখবা যে ঝামেলা হয়ে যাবে, কারণ তোমাদের এখন সময় দেখবা যে অটোমেটিক চলে যাবে, হ্যাঁ। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এই জায়গাটাতে আমি কি বলতে চাইছিলাম, দেখো এই যে কোষ বিভাজন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুইটা ধাপে হচ্ছে। মূলত কোষ বিভাজন হয় দুইটা অংশে। প্রথমে নিউক্লিয়াসটার বিভাজন হয়, যাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তারপর বাইরের যে সাইটোপ্লাজমটা সেটা দুই ভাগ হয়, তাকে বলা হয় সাইটোকাইনেসিস। ওকে, ফাইন। তারপরে দেখো ওই ক্যারিওকাইনেসিস যে জিনিসটা, এই যে এতটুকু জিনিস ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজনটা আবিষ্কার করে বিজ্ঞানী স্লাইকার। ওকে, নামটা শুধু একটু রিডিং দাও, তারপর আমি এগুলো পরবর্তীতে আমি এগুলো সব একসাথে করে করে দিব, ছন্দ দিয়ে দিব। দেখো সম্পূর্ণ বিভাজন, এই যে সম্পূর্ণ বিভাজন বলতে কি বুঝবো আমরা, নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। এই সম্পূর্ণ বিভাজনটাকে বলা হচ্ছে, সম্পূর্ণ বিভাজনটাকে কিছু বলা হয় না, যেমন সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়, কিন্তু সম্পূর্ণ বিভাজন ওরকম কোনো নাম নাই। সম্পূর্ণ বিভাজন মানেই তো কোষ বিভাজন। আর এটা আবিষ্কার করে ওয়াল্টার ফ্লেমিং কোথায় আবিষ্কার করে, সামুদ্রিক স্যালামেন্ডার নামক একটা প্রাণীতে, সামুদ্রিক স্যালামেন্ডারে আবিষ্কার করে। আর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইটোরাস ম্যাকুলাসা। নাম কি? ট্রাইকুলাস ম্যাকুলাসা। খেয়াল করো, ট্রাইটোরাস ম্যাকুলাসা। আচ্ছা দেখো, ট্রাইটোরাস ম্যাকুলাসা এই জিনিসটা আমরা একটু সামনের দিকে আগাই, একটু দেখো ট্রাইটোরাস ম্যাকুলাসা। এখন কোষ বিভাজনটা 3 রকমের আছে। এই দেখো, মুখস্থ করার দরকার নেই, একদম একটু খেয়াল করো। এই যে কোষ বিভাজনটা কত রকমের আছে, 3 রকমের কোষ বিভাজন আছে। সিম্পল হিসাব, নামগুলোও জানো। আমি জাস্ট তোমাদেরকে জিনিসটা গুছিয়ে দিচ্ছি, মাথায় সেট করে দিচ্ছি। এই নামগুলো আনকমন না, ভয় পাওয়ার কিছু নাই। দেখো এই একটা আমরা জানি অ্যামাইটোসিস, নামটা কি? একটার নাম হচ্ছে অ্যামাইটোসিস। আমি 3টা জিনিস একবারে পড়ে ফেলবো। অ্যামাইটোসিস, একটার নাম কি? অ্যামাইটোসিস। 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে মাইটোসিস। কি বলবো আমরা? মাইটোসিস। ঠিক আছে। 3 নাম্বার কি বলতো? মিওসিস। 3 নাম্বার হচ্ছে মিওসিস। মানুষ নিজে ভুল করে শিখে, মানুষ অন্যের ভুল থেকে শিখে। তোমাদেরকে এই কথাটা আমি বলতেছি, এখনো সতর্ক হয়ে যাও। একবার পরীক্ষা দিয়ে ফেললে 0.25 নাম্বারের জন্য আমার মেডিকেলে চান্স হয় নাই, কেউ দিবে না। এই পৃথিবী এত নির্মম, কেউ কিচ্ছু দিবে না। তুমি এক চুলো তোমাকে কেউ ছাড় দিবে না। তুমি ওই অবহেলার কারণে 0.25 নাম্বার তুমি কম পাইছো, এই 0.25 জন্য মেডিকেলে চান্স হয় নাই। এই আফসোস, এই কান্না কেউ দেখবে না, ঠিক আছে? তো এখন কান্না না করে, পরে হতাশ না হয়ে এখন নিজেকে গুছাও। এই কথাগুলো হয়তো বা তোমার তিতা লাগবে, এটাই বাস্তব। তোমাকে এক চুলো কেউ ছাড় দিবে না, কেউ সিট কি দিবে? তুমি যদি চান্স না পাওয়ার পরে, তো তোমার পরে এই হাহুতাশ না করে এখন একদম যে না, আমার মেডিকেলের সিট নিয়ে তারপর আমি থামবো। এই যে চলা শুরু করছি, আজকে থেকে শুরু করো। আমি ওই মেডিকেলের রেজাল্টের দিন আমার ক্লাস ছিল, আমি ওই দিন নিতে পারিনি। তো এই জিনিসটা মাথায় রাখবো যে না, আমি আজকে যাত্রাটা শুরু করছি, আমার একটা সিট নিয়ে তারপর আমি থামবো। এটা মনে রাখবা। এই কথাগুলো তার প্রতিদিন বলবো না, এটা মনে রাখবা। হ্যাঁ, প্রতিদিন একরকম, যেন একদিন মন খারাপ একদিন মন ভালো এইরকম থাকা যাবে না, প্রতিদিন সমান তালে চলতে হবে। দেখো পড়ালেখাটা মন খারাপ আর ভালো থাকুক, পড়ালেখাটা যেন ঠিক থাকে। এবার অ্যামাইটোসিস আমি যেটা বলছি, দেখো অ্যামাইটোসিস আর একটা কি মাইটোসিস আর একটা কি মিওসিস। এখন দেখো এই অ্যামাইটোসিসটাকে কি বলা হয়, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটাকে কি বলা হয় একটু আমরা দেখি। অ্যামাইটোসিস নর্মালি জিনিসটা হচ্ছে, একটু দেখো তোমাদেরকে মেইন জায়গাটা বুঝতে হবে যে এটাকে অ্যামাইটোসিস কেন বলা হয়, এটাকে মাইটোসিস মিওসিস কেন বলা হয়। নর্মালি আমরা যদি একটু প্রথমে একটা জিনিস একটু মাথায় নিয়ে নিব, অ্যামাইটোসিস হচ্ছে একটা কোষ থেকে 2টা কোষ হবে। আমি একটা সংক্ষেপে লিখতেছি, বুঝো কিন্তু। একটা কোষ বিভাজিত হয়ে 2টা কোষ হবে, অ্যামাইটোসিসে এটা হয়। একটা থেকে 2টা কোষ হয়, একটি থেকে কয়টি? 2টি কোষ হয়। তাহলে মাইটোসিসে কয়টা হয়? মাইটোসিসে একটা থেকে হয় 2টি। তাহলে এখানেও একটা থেকে 2টা কোষ হয়, এখানেও একটা থেকে 2টি কোষ হয়। আর এখানে কি হয় একটু খেয়াল করো, এখানে একটি থেকে হবে 4টি কোষ। এটা আমার বেসিক পার্থক্যটা আগে মাথায় রাখি, যে অ্যামাইটোসিসে একটা থেকে 2টা কোষ হবে, এখানে একটা থেকে 2টা কোষ হবে, এখানে একটা থেকে 4টা কোষ হবে। তাহলে একটা পার্থক্য আমি পাইছি, যেখানে একটা থেকে 4টা, আর এইগুলোর কি একটা থেকে 2টা, এখানেও একটা থেকে 2টা কোষ হয়। তারপর আমি যদি বলি, খেয়াল করো, এখানে একটা কোষ থেকে যে 2টা কোষ হবে, একটা থেকে যে 2টা কোষ হবে, এগুলা কোনো হয় না। মনে করো একদম সরাসরি একটা থেকে 2টা হয়ে যাবে, কোনো ধাপটাপ নাই, মানে খুব সরাসরি। এইটা কি আমরা বলবো? সরাসরি বিভাজন। মানে হচ্ছে যে একটা কোষ, মানে এখানে কোনো জটিল কিছু না, একদম একটা কোষ সরাসরি 2টা কোষে বিভক্ত হবে।
একদম সিম্পলি, কোনো ধাপটাপ নাই, কোনো নাই, একটা কোষ দুইটাতে বিভক্ত হবে, একটা কোষ দুইটাতে বিভক্ত হয়ে যাবে, মানে খুব সরাসরি আর কি। তোমরা যেমন আমি আর একটু ক্লিয়ার হবে একটু পরে বলতেছি। সরাসরি মানে কি, এখানে কোনো জটিলতা হবে না, এখানে কোনো মানে আস্তে ধীরে এরকম কোনো ধাপে ধাপে এরকম কিছু নাই। এটা সরাসরি একটা কোষ সিম্পলি দুইটা কোষে বিভক্ত হবে। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে এইভাবে বলি, যদি আমি তোমাদেরকে দেখাই, মনে করো যে এদের যে কোষঝিল্লিটা আছে না, এই কোষঝিল্লিটা ভিতরের দিকে এভাবে ঢুকে যাবে, এই কোষঝিল্লিটা এইভাবে ভিতরের দিকে ঢুকে যাবে, ঢুকে গিয়ে একটা থেকে দুইটা হয়ে যাবে, সিম্পল। এটা সরাসরি দুইটা বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। এই জন্য একে আচ্ছা, এটাতে আমরা সরাসরি বিভক্ত হয়, কোনো ধাপ টাপ নাই। আর তোমরা নিশ্চয়ই জানো এই কোষ বিভাজনটার ধাপ হচ্ছে কয়টা, 5টা ধাপে বিভক্ত হয়। তোমরা জানো, ক্লাস 10-এ পড়ছো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, তো এদের কি বলবো আমরা, 5টি ধাপে, মানে এটা ধাপে ধাপে হয়, এটা 5টা ধাপে বিভক্ত। এটা হয় সরাসরি, এটা হয় ধাপে ধাপে। ওকে, এখন আমরা এই জায়গায় আসি, তাহলে এইটাও হয়, এটাও ধাপে ধাপে হয়, এটা প্রধানত 2টি ধাপে হয়। তো প্রধানত কয়টি ধাপে, প্রধানত 2টি ধাপে, এগুলো পড়াবো তোমাদেরকে, প্রধানত 2টি ধাপে হয়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা প্রথম জিনিসটা কি বুঝলাম, যে এটা সরাসরি 2টা কোষে বিভক্ত হয়, এটা আসলে 5টা ধাপে হয়। 5টা ধাপ তোমরা জানো কি কি ধাপ, এখানে 2টি ধাপে হয়। কয়টা ধাপে হয়, 2টি ধাপে হয়, সব কিছু ঠিক আছে রে। ওকে, হ্যাঁ, আমি দেখো, আমি পুরোপুরি সুস্থ হই না, আমার কথাগুলো আমার আসলে আটকে আসতেছে, তারপরে একটু বোঝার চেষ্টা করিও। হ্যাঁ, তোমার পক্ষ থেকে যেন কোনো ঘাটতি না থাকে। আচ্ছা, আমি আজকে হয়তো 100% দিতে পারতেছি না। আচ্ছা, তাহলে দেখো, প্রথম যে জিনিসটা আমরা বললাম, এই যে দেখো এই যে সরাসরি যে কোষ বিভাজনটা একটু খেয়াল করো, এই যে সরাসরি যে কোষ বিভাজনটা একটু দেখো, মার্কারগুলো ঝামেলা করতেছে। এই যে সরাসরি যে কোষ বিভাজনটা, যেহেতু এটা সরাসরি কোষটা বিভাজিত হয়ে যায়, এখানে কোনো ধাপটাপ নাই, সরাসরি যেহেতু বিভাজিত হয়ে যায়, এই জন্য এটাকে আমরা বলবো প্রত্যক্ষ কোষ বিভাজন। সরাসরি মানে কি, এটাকে এই জন্য একে, আচ্ছা আমি পুরো লাইনটা লিখি, এই জন্য একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এই জন্য একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। সিম্পল, মুখস্থ করো, এগুলো আর পড়ার দরকার আছে আমার মনে হয়, একটু মাথায় সেট করে নাও। সরাসরি যেহেতু বিভাজিত হয়, এই জন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। আর এইখানে একটা কাহিনী আছে, এই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন। খেয়াল করো, একে কি বলবো আমরা, একে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। কেন বলা হয় একটু পরে বলবো। সমীকরণিক, তোমরা হয়তো অনেকেই জানো, সমীকরণিক কোষ বিভাজন বলে, সমীকরণিক কোষ বিভাজন বলে, সমীকরণিক কোষ বিভাজন। দেখো, মাইটোসিস কোষ বিভাজনটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। কারণটা হচ্ছে, কারণ একটা কোষ থেকে যখন 2টা কোষ হবে, তখন দেখো এদের ক্রোমোজোম সংখ্যা সমান সমান থাকবে। মনে করো এই কোষটার ক্রোমোজোম আছে 46টা, তাহলে এদের প্রত্যেকটার ক্রোমোজোম কয়টা করে থাকবে, 46টা করে থাকবে। তো একটা কোষ থেকে যখন 2টা কোষ হবে, তাহলে মাতৃকোষ, যে কোষটা বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ, আর যে কোষগুলো তৈরি হয় এগুলোকে বলা হয় বাচ্চা কোষ। বাচ্চা কোষকে একটু শুদ্ধ বাংলায় বললে হয় অপত্য কোষ। শিশু কোষ মানে অপত্য কোষ। তাহলে দেখো, যে কোষটা বিভাজিত হচ্ছে একে বলা হয় মাদার সেল, বা এখানে আমরা বলবো মাতৃকোষ। আর যে 2টা কোষ তৈরি হচ্ছে এগুলোকে বলবো আমরা ডটার সেল, বা এগুলোকে আমরা বলবো অপত্য কোষ। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, এখন আমাকে একটা ছেলে আমার ব্যাচে জিজ্ঞেস করছিল, পেট ব্যাচে, যে স্যার এটাকে মাদার সেল বলে আর এটাকে ডটার সেল বলে। তো একটা ছেলে জিজ্ঞেস করতে, স্যার এটাকে কেন সান সেল বলা হয় না? হ্যাঁ, দেখো, এটা মাদার সেল মানে কি, মাতৃকোষ না, মাদার সেল হচ্ছে মাতৃকোষ, আর ডটার সেল মানে কি, বাচ্চা কোষ, অপত্য কোষ। তাহলে এখন ছেলেটা বলতেছে, স্যার তাহলে ওদের এখানে কি কোনো ছেলে তৈরি হয় না, ছেলে কোষ তৈরি হয় না? ডটার সেল মানে অপত্য কোষ, কেন সান সেল বলা হচ্ছে না? এই জিনিসটা এখানে দেখো, এখানে এটা এই সেন্সে বলা হচ্ছে, কারণ একটা কোষ তো আরেকটা কোষে বিভক্ত হতে পারে, তাই না? একটা কোষ আবার আরেকটা কোষে বিভক্ত হয় না, কিন্তু একটা ছেলে কি পারে আরেকটা ছেলের জন্ম দিতে? এই সেন্সে এটাকে ডটার বলা হয়। নর্মালি এদের কোনো লিঙ্গ নাই, কোষের তো আর লিঙ্গ থাকে না, কিন্তু নামগুলা বিজ্ঞানীরা ওই সেন্সে দিছে আর কি। তো দেখো, এই একটা কোষ থেকে যখন 2টা কোষ হয়, এদেরকে বলা হয়, যেটা থেকে তৈরি হবে সেটাকে বলা হয় মাদার সেল, আর যে 2টা তৈরি হবে এদেরকে বলা হয় ডটার সেল। এখন ডটার সেল দেখো, এদেরকে কেন সান সেল বলা হয় না? কারণ হচ্ছে ওরা তো আবার বিভক্ত হয়ে 2টা হয়, কারণ তাহলে এই ডটারটা পরবর্তীতে আবার কি, যখন এই সেলগুলো যখন আবার বিভক্ত হবে তখন এটা মাদার সেল হয়ে যাবে না? তো একটা সান সেল তো আর কখনো মাদার হইতে পারে না, সান তো আর মাদার হইতে পারে না, ডটাররাই তো মাদার হয়। এই সেন্সে এটা বলা হয়। তোমাদের জিনিসটাকে বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো।
জিনিসটাকে বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো একটু। হ্যাঁ, এটাই আর কি। এটা তোমরা যারা ছেলেরা আসো দুঃখ করবা না, ম্যাক্সিমাম জায়গায় মেয়েরা দখল করে আসে, এটা আমাদের মেনে নিতে হবে, কারণ এটা মেনে নিয়ে আমাদেরকে আগাতে হবে। কারণ একটা সময় মেয়েদেরকে অনেক অত্যাচার করছে এই পুরুষ জাতি, ঠিক আছে? এটার খেসারত দিতে হচ্ছে এখন। দেখো, খেয়াল করো। হ্যাঁ, তাহলে দেখো তো আমি যেটা তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে যে কোষটা বিভাজিত হয় এটা হচ্ছে মাতৃকোষ, আর যে দুটো কোষ তৈরি হয় এদেরকে বলা হয় অপত্য কোষ। তাহলে আমি দুইটা মুছে দিলাম, ওকে। তাহলে এখন যেটা আচ্ছা, মুছে দিচ্ছি যে এই যে দুইটা কোষ থেকে আমি যেটা বলতেছিলাম, এই কোষটাতে যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে এইখানেও 46টা ক্রোমোজোম থাকবে, এদেরও কি থাকবে 46টা ক্রোমোজোম থাকবে, সমান সংখ্যক। তাহলে এখানেও 46টা, এখানেও 46টাই থাকবে। তাহলে ক্রোমোজোম এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা সমান সমান হয়। এই জন্য এদেরকে আমরা বলবো, আর এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন, সমীকরণ, ইকুয়েশনাল ডিভিশন। তো এটাকে ইংলিশ যদি একটু ইংলিশ মারাও তাহলে কী হবে, এটাকে আমরা বলতে পারি, হ্যাঁ, ইংলিশ ভার্সনের যারা আছো ওরা ইকুয়েশনাল ডিভিশন, কি বলবো আমরা, ইকুয়েশনাল ডিভিশন। এটা বাংলা ভাষণের জন্য লাগবে, ইকুয়েশনাল ডিভিশন। ওকে, তারপর আমরা আসি এই জায়গায় আসি, দেখি তো এই যে মিওসিস, যদি এখানে আসি, মিওসিস কথাটার মানে হচ্ছে হ্রাস পাওয়া। মিওন মানে হ্রাস পাওয়া, মিওন মানে কি হ্রাস পাওয়া। তাহলে এখানে তোমরা জানো নিশ্চয়ই যে ক্রোমোজোম সংখ্যা এখানে 46 থাকলে এদের থেকে যে কোষগুলো তৈরি হবে, যে 4টা কোষ তৈরি হবে, এই কোষগুলোতে কয়টা করে থাকবে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকবে। যে এখানে 46টা ক্রোমোজোম থাকলে এদের থাকবে 23টি, এদের থাকবে 23টি, অর্থাৎ মাতৃকোষে যদি 46 থাকে তার অর্ধেক থাকবে তার বাচ্চাগুলোতে, মানে অপত্য কোষগুলোতে থাকবে। তো এটাকে আমরা বলবো, এটাকে আমরা কি বলবো, তো এই মিওসিস কোষ বিভাজনকে তাহলে কি বলবো আমরা, এখানে এটাকে যদি আমরা সমীকরণ বলি তো এখানে আমরা বলবো কি, হ্রাসমূলক, কারণ এখানে তো হ্রাস পেয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলে থাকি হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ বিভাজন, হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, সিম্পল। এগুলো জিনিসগুলো আমরা তবে আগে থেকেই জানি, তারপরে আমি একটু করে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন দেখো, এখন তোমাদের যেটা চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা কোনটা কোথায় হয়। এটা হয়তো তোমরা অনেক জানো, কারণ আমি আজকে বলতেছি, আজকে হয়তো বা এই প্রথম অংশে খুব বেশি কঠিন জিনিসটা এগুলো হয়তো তোমাদের জানো, তবে সিরিয়ালি লাইন বাই লাইন পড়ানোর জন্য আমি সবই পড়ায় দিচ্ছি। প্রথম কথাটা হচ্ছে যে অ্যামাইটোসিসটা কোথায় কোথায় হয় সেটাকে তোমাকে মনে রাখতে হবে। দেখো ইস্ট, তারপর হচ্ছে ছত্রাক, তারপর হচ্ছে অ্যামিবাতে এটা হয়ে থাকে। ইস্ট, ছত্রাক, অ্যামিবাতে কি হয়ে থাকে, ওই দ্বিবিভাজন। তাহলে এই যে ইস্ট, ছত্রাক, অ্যামিবা এবং ব্যাকটেরিয়া, অ্যামিবা আর কি ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন। খেয়াল করো, ব্যাকটেরিয়ার কি দ্বিবিভাজন। এই জায়গায় একটু খেয়াল করো, তোমাদেরকে একটা জিনিস বলি, দ্বিবিভাজনটা হচ্ছে এক ধরনের অ্যামাইটোসিস। খেয়াল করো, দ্বিবিভাজন মানে কি, এক ধরনের অ্যামাইটোসিস। দ্বিবিভাজন মানে কি, একটা থেকে দুইটা হচ্ছে না, দেখো তো, একটা কোষ থেকে সরাসরি দুইটা কোষে পরিণত হচ্ছে, 1 থেকে 2, এই জন্য এটাকে বলা হয় দ্বিবিভাজন। সরাসরি দুইটাতে বিভক্ত হচ্ছে, একে বলা হয় বিভাজনের মাধ্যমে দুইটা তৈরি হচ্ছে। তো বিভাজনের মাধ্যমে দুইটা তৈরি হচ্ছে, এই জন্য দ্বিবিভাজন বলা হয়। ইংলিশে বলা হয় এটাকে বাইনারি ফিশন। এটা খুব গুরুত্বপূর্ণ নামটা, বাইনারি ফিশন। তাহলে আমরা যেটা বুঝলাম, এটাকে তোমরা মেডিকেলে যদি পড়ো তাহলে মেডিকেলে 3rd ইয়ারে ওই দ্বিবিভাজন সম্পর্কে বিস্তারিত পড়তে পারবা। তোমরা মাইক্রোবায়োলজি যদি পড়ো, সাবজেক্টটা পড়তেই তো হবে, মেডিকেলে চান্স পাবা, আমি ধরে নিচ্ছি চান্স পাবা এখান থেকে অনেকেই। তো তোমরা যখন মাইক্রোবায়োলজি সাবজেক্টটা পড়বা তখন ওই বাইনারি ফিশন বা দ্বিবিভাজন সম্পর্কে বিস্তারিত জানবা। এখানে আরও ইন্টারেস্টিং বা মজার অনেক জিনিস আছে। তো এই জিনিসটা আমরা বুঝলাম। তো আমি যে জিনিসটা বলতেছি এখানে, যে ইস্ট, ছত্রাক, অ্যামিবা এবং ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন হচ্ছে এক ধরনের অ্যামাইটোসিস। একটা থেকে দুইটা হওয়া দ্বিবিভাজন, ওইটাকে কি বলা হচ্ছে, তাহলে আমরা এক সেন্সে বলতে পারি যে অ্যামাইটোসিসটা এক ধরনের, মানে অ্যামাইটোসিসের অন্য নাম হচ্ছে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। এখন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যামাইটোসিসটাকে দ্বিবিভাজন বলা হয় আর কি, জিনিসটা হচ্ছে এরকম। তাহলে ইস্টের ক্ষেত্রেও অ্যামাইটোসিস হবে, ছত্রাকের ক্ষেত্রে অ্যামাইটোসিস হবে, অ্যামিবার ক্ষেত্রে অ্যামাইটোসিস হবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যামাইটোসিস হবে। তো ব্যাকটেরিয়ার অ্যামাইটোসিসটাকে মূলত বাইনারি ফিশন বলা হয় বা অ্যামাইটোসিস বলা হয়। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গায় আসি, তোমরা চিত্রটা এভাবে তোমরা চিত্রটা তো আমি নিচে দিয়ে আঁকলে তো বুঝবো না, এখানে তো জায়গা নেই, তোমরা এইভাবে এঁকে দিও। হ্যাঁ, এইভাবে তোমরা এঁকে নিও, অথবা আমি যদি তোমাদের নোট দেয় তাহলে তোমরা এঁকে নিবা আর কি। মানে প্রথমবার এরা ভিতরের দিকে ঢুকে যাবে, দুইটা কোষ পৃথক হয়ে যাবে, তারপর এই একটা কোষ, একটা কোষ। হ্যাঁ, এটা সরাসরি বিভক্ত হয়ে যায়। তোমরা চিত্রটা একটু এইভাবে এঁকে নিবা, অথবা নোট থেকে একটু দেখে নিবা চিত্রটা। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা দেখি যে মাইটোসিস কোষ বিভাজনটা
সরি, হ্যাঁ, পরবর্তী যদি আমরা দেখি যে নিউক্লিয়াস ও ক্রোমোজোম এদের বিভাজনটা আসলে কীরকম হয়, এটাকে কীভাবে এই বিভাজনটা কীভাবে হয় একটু করে দেখো। এখানে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে থাকে, নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত, এই কথাটার মানে কি একটু দেখো। নিউক্লিয়াস ক্রোমোজোম একবার, আমি চিত্রটা এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর লাইনটা লিখলে বুঝবা। দেখো, মনে করো, একটু দেখো ভালো করে, এই জায়গাটা খেয়াল করো। মনে করো যে এখানে একটু একটু বেসিক জিনিস আছে, জানা আছে। দেখো, মনে করো এই কোষটা ধরো, হ্যাঁ, এটা একটা কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কোষ, এটা কি নিউক্লিয়াস। ধরো এই নিউক্লিয়াসটার মধ্যে 4টা কোষ আছে। কয়টা কোষ? 4টা ক্রোমোজোম আছে। ধরো এই একটা ক্রোমোজোম, তারপরে হচ্ছে এই একটা ক্রোমোজোম, তারপর হচ্ছে এই একটা ক্রোমোজোম, তারপর আমি ধরে নিয়েছি 4টা। যদি এটা মানুষের কোষ ধরি না, মানুষের কোষে ক্রোমোজোম থাকে 46টা। তো 46টা ক্রোমোজোম তো এখানে এখানে অনেক সময় লাগবে, আঁকা পসিবল না। আমি 4টা ক্রোমোজোম ধরে নিয়েছি। কয়টা ক্রোমোজোম? 4টা ক্রোমোজোম ধরে নিয়েছি। এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর ভিতরেরগুলো হচ্ছে কি ক্রোমোজোম। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা কোষ থেকে যখন 2টা কোষ হবে, এখানে কি বলছি যে একটা থেকে 2টা হয়, কয় ধাপে হয়? 5 ধাপে, ধাপে ধাপে। তো একটা থেকে 2টা হবে 5টা ধাপে, আর এখানে একটা থেকে 4টা হবে 2টা ধাপে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এখানে আমি যদি এখানে বলি যে দেখো এদের ক্রোমোজোম সংখ্যা কিভাবে, এদের নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়, ক্রোমোজোমগুলো একবার করে বিভাজিত হয়। ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এদের ক্রোমোজোমটা দেখতেছো না, এই দেখো এদের যে ক্রোমোজোমটা দেখতেছো, এই সরি, এদের যে ভিতরে নিউক্লিয়াসটা দেখতেছো না, ওই যে নিউক্লিয়াসটা, এগুলো একবার করে বিভক্ত হবে। নিউক্লিয়াসটা যেমন একবার করে বিভক্ত হবে, ঠিক একইভাবে ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোম একবার করে বিভক্ত হবে। আমি এভাবে দেখাচ্ছি সহজে বোঝার জন্য, যদিও এটা এইভাবে হয় না, একটু অন্যভাবে ওইগুলো দেখাবো তোমাদেরকে। দেখো আমি যেটা বোঝাতে চাইছি সেটা দেখো, নিউক্লিয়াসটা একবার করে বিভক্ত হয়েছে না, ঠিক ক্রোমোজোমগুলোও কি হয়েছে? একবার করে বিভক্ত হয়েছে। একটু বুঝো, নিউক্লিয়াসটা একবার বিভক্ত হয়েছে, মাঝখান দিয়ে ক্রোমোজোমগুলোও কিন্তু বিভক্ত হয়েছে। তাহলে দেখো এই কথাটা বুঝো কিন্তু একটু, এদিকে এই যে ক্রোমোজোমটা বিভক্ত হয়েছে, এই ক্রোমোজোমটা বিভক্ত হয়েছে, এই ক্রোমোজোমটা বিভক্ত হয়েছে, এই ক্রোমোজোমটা বিভক্ত হয়েছে। তো ক্রোমোজোমটা একবার বিভক্ত হয়েছে, নিউক্লিয়াসটা একবার বিভক্ত হয়েছে, প্রত্যেকটা ক্রোমোজোমে একবার বিভক্ত হয়েছে। বুঝো নাই মনে হয় কথাটা? একটু দেখো, মানে আমি বললাম এই যে নিউক্লিয়াসটা একবার বিভক্ত হয়েছে, যেমন নিউক্লিয়াসটা যেমন একবার বিভক্ত হইলো, ঠিক ক্রোমোজোমগুলো, প্রত্যেকটা ক্রোমোজোমও কিন্তু একবার করে বিভক্ত হয়েছে। তো আমরা বলতে পারি, তাহলে আমরা যদি এবার যদি বলি যে বিভক্ত হইলে একদিকে 4টা ক্রোমোজোম গেছে আর একদিকে 4টা ক্রোমোজোম, তাহলে দেখো এই নিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম? এই নিউক্লিয়াসে 4টা ক্রোমোজোম, তাহলে এইটাতে 4টা আছে, এবং কি এইটাতে কি আছে? 4টা আছে, তাই না? এটাতে 4টা আছে। তো আমরা এটা বলতে পারি, তাই না? বলতে পারি। তাহলে যেহেতু, কারণ প্রত্যেকটা ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়েছে আর নিউক্লিয়াসটা একবার বিভক্ত হয়েছে, সুতরাং প্রত্যেকটা যদি একবার করে বিভক্ত হয়েছে, 4টাও একবার করে বিভক্ত হয়ে এদিকে 4টা গেছে, এদিকে 4টা গেছে, তাহলে ক্রোমোজোম সমান সমান পাইছি আমরা। তাই আমরা ক্রোমোজোম সমান সমান পাইছি বলে এটাকে কি বলবো? আমরা সমীকরণিক বিভাজন বলবো। আর যে লাইনটা তোমাদেরকে একটু পেইন দেয়, সেটা হচ্ছে যে এখানে ক্রোমোজোম এবং ক্রোমোজোমগুলো একবার করে এবং নিউক্লিয়াসটা একবার করে বিভক্ত হয়। তাহলে এই ক্ষেত্রে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়, একবার করে বিভক্ত হয়। সিম্পল। তাহলে আমরা যদি একটু সামনের দিকে যাই, ওইদিকে যাই, এটা তো বুঝে গেছি, আমরা সহজে বুঝে গেছি, কিন্তু ওই জায়গায় দেখো, ওই জায়গায় একটু যেন আবার গন্ডগোল না লেগে যায়, সেটা একটা দেখো। মনে করো ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়, আমরা এই কথাটা এখানে লিখি, আমার জায়গা লাগবে এখানে। একবার করে বিভক্ত হয়, একবার করে বিভক্ত হয়। এই জায়গায় দেখি আমরা, এখানে কি হয়? তাহলে দেখো, এই যদি একটা কোষ হয়, তার ভিতরে ধরো 4টা নিউক্লিয়াস আছে। 4 ভিতরে কয়টা নিউক্লিয়াস? তার ভিতরেও ধরো, আচ্ছা দেখো, এর ভিতরেও 4টা নিউক্লিয়াস আছে। তো দেখো, মানে 4টা ক্রোমোজোম আছে। এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম। ঠিক আছে? দেখো, ওকে। তাহলে দেখো এই জায়গায় যদি আমরা একটু দেখি, খেয়াল করি যে প্রথমবার যেটা হয়, প্রথমবার ক্রোমোজোমগুলো বিভক্ত হয়। দেখো, প্রথমবার কিন্তু ক্রোমোজোমটা কি হয়? বিভক্ত হয়। পরবর্তীতে ক্রোমোজোমগুলো কিন্তু আলাদা হয়ে যায়।
প্রথমবার ক্রোমোজোমগুলো বিভক্ত হয়, পরবর্তীতে ক্রোমোজোমগুলো কী হয়ে যায়, আলাদা হয়ে যায়। দেখো তোমাদেরকে যদি এইভাবে একটু দেখাই, একটু খেয়াল করো, প্রথমবার ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে যায়, পরবর্তীতে ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়। অর্থাৎ এখানে নিউক্লিয়াসটা বিভক্ত হবে দুইবার, কিন্তু ক্রোমোজোমগুলো বিভক্ত হবে একবার। নিউক্লিয়াসটা দেখো প্রথমবার, আমি তোমাদেরকে একটু বলি, খেয়াল করো, এই যে দেখো এখানে এখানে 4টা ক্রোমোজোম আছে না, এটার সাথে তুলনা করতে হবে। এখানে 1টা 2টা 3টা 4টা আছে, 4টার মধ্যে দেখো খেয়াল করো, এখানে 4টার মধ্যে ক্রোমোজোম 2টা প্রথমবার পৃথক হবে। প্রথমবার কি হবে, পৃথক হবে, বিভক্ত হবে না। কিন্তু দেখো নিউক্লিয়াসটা একবার বিভক্ত হবে, নিউক্লিয়াসটা একবার বিভক্ত হবে, সাথে ক্রোমোজোমগুলো পৃথক হয়ে যাবে। তো ক্রোমোজোম যদি পৃথক হয়ে যাবে, এখানে কয়টা, এখানে থাকবে 2টা, আবার কি এখানে থাকবে 2টা। তাহলে কি হয়েছে একটু দেখো তো, এই জায়গাতে কি হয়েছে একটু তোমরা একটু বুঝে দেখো, এই জায়গাটাতে হইলটা কি, এখানে কিন্তু কোনো ক্রোমোজোম বিভক্ত হয় নাই। এখানে দেখো 4টা ক্রোমোজোমই কিন্তু বিভক্ত হয়েছে, একদিকে এদিকে 4টা তৈরি হয়েছে ক্রোমোজোম, এদিকে 4টা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ক্রোমোজোমও বিভক্ত হয়েছে, নিউক্লিয়াসে বিভক্ত হয়েছে। কিন্তু এখানে দেখো, এখানে নিউক্লিয়াসটা বিভক্ত হলেও কোনো ক্রোমোজোম কিন্তু বিভক্ত হয় নাই। নিউক্লিয়াস বিভক্ত হলেও ক্রোমোজোমগুলো জাস্ট আলাদা হয়েছে, কি হয়েছে, ক্রোমোজোম বিভক্ত হয় নাই কিন্তু। তাহলে প্রথমবারে নিউক্লিয়াসটা বিভক্ত হয়েছে, ক্রোমোজোম 2টা দুই দিকে সরে গেছে, জাস্ট আলাদা হয়েছে। এখন তোমাদেরকে যদি বলি, এই জায়গায় যদি আসে, পরবর্তী ধাপে কি হয়, পরবর্তীতে যেটা হবে এইভাবে বিভক্ত হবে। আমি যদি কোষটাকে একটু বড় করে আঁকি, হ্যাঁ, তা দেখো পরবর্তীতে কি হবে, পরবর্তীতে এই যে এভাবে বিভক্ত হবে, বিভক্ত হয়ে একদিকে 2টা, অন্যদিকে আর 2টা হবে। তা দেখো এরকম হবে। তা নিউক্লিয়াসটা আবার বিভক্ত হয়েছে। তা প্রথমবার নিউক্লিয়াসটা বিভক্ত হইলেও ক্রোমোজোম বিভক্ত হয় নাই কিন্তু। প্রথমবার নিউক্লিয়াস বিভক্ত হয়েছে, ক্রোমোজোম আলাদা হয়েছে, একদিকে 2টা, অন্যদিকে 2টা। দ্বিতীয়বার কি হবে, ক্রোমোজোমটা বিভক্ত হবে, ক্রোমোজোমগুলো বিভক্ত হবে, নিউক্লিয়াসটা বিভক্ত হবে। তাহলে নিউক্লিয়াসটা যদি বিভক্ত হয়, ক্রোমোজোম বিভক্ত হলে কি হবে, এদিকে দেখো, এদিকে যাবে কয়টা, এদিকে 2টা, তারপর দেখো এদিকে আরো 2টা, এদিকে আরো 2টা, আবার সেম, এটাও সেম, নিউক্লিয়াসটা বিভক্ত হবে, ক্রোমোজোমগুলো বিভক্ত হবে। তো বিভক্ত যদি হয় তাহলে কিরকম হবে, দেখো যদি হয় তাহলে কিরকম হবে, এই যে দেখো, এই 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 তো দেখো, ঠিক আছে, জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো। মানে তাহলে এখানে 2টা ধাপে হয়েছে না, এটা আমি যে বললাম মিয়োসিস প্রক্রিয়া 2টি ধাপে হয়। তাহলে প্রথম ধাপে এই যে এটা হচ্ছে এক ধাপ, ধাপ 1, তারপরে এটা হচ্ছে ধাপ 2। তাহলে দেখো প্রথম ধাপে 1টা থেকে 2টা হয়েছে, তারপর এই 2টা থেকে, এই 1টা থেকে আরো 2টা, এই 1টা থেকে আরো 2টা, টোটাল কয়টা কোষ হইল, এই যে টোটাল 4টা কোষ হয়েছে। তো এই জায়গাটা যে জিনিসটা তোমাকে এই জায়গায় বোঝানোর জন্য আমি লিখছি, যে লাইনটা বোঝানোর জন্য আমি এগুলো আঁকলাম, সেই লাইনটা একটু খেয়াল করো। এখন সেটা কি বলছি, যে প্রথমবার নিউক্লিয়াসটা, এই যে দেখো নিউক্লিয়াসটা প্রথমবার বিভাজিত হয়েছে, ক্রোমোজোম কিন্তু বিভাজিত হয় না, জাস্ট ক্রোমোজোমগুলো আলাদা হয়েছে। তাহলে এখানে 2টা গেল, এখানে 2টা গেল। পরের বার কি হয়েছে দেখো, আমি যদি এটা এভাবে, হ্যাঁ, তো পরের বার কি হয়েছে দেখো, পরের বার ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে গেছে। তো পরের বার ক্রোমোজোম বিভক্ত, এদিকে 2টা গেছে, এদিকে 2টা, এদিকে 2টা, এদিকে 2টা। তাহলে আমরা বলতে পারি না প্রথমবার নিউক্লিয়াস বিভক্ত হয়, ক্রোমোজোম বিভক্ত হয় না। তাহলে এখানে একবার নিউক্লিয়াসটা একবার বিভক্ত হয়েছে, তারপরে নিউক্লিয়াসটা এখানে একটা বিভক্ত হয়েছে। তাহলে নিউক্লিয়াসের বিভাজন কয়বার, দেখো একটু খেয়াল করো, নিউক্লিয়াসটা 2বার বিভক্ত হয়েছে। কিন্তু এই যে প্রথমবার নিউক্লিয়াসের বিভাজন, তারপরে দেখো, তারপরে আবার নিউক্লিয়াসটার বিভাজন। কিন্তু তো এই যে প্রথমবার বিভাজন, তারপরে যে দ্বিতীয়বার বিভাজন, তো নিউক্লিয়াসটা 2বার বিভাজন হয়েছে, ঠিক আছে। কিন্তু ক্রোমোজোমটা কয়বার বিভক্ত হয়েছে দেখো, প্রথমবার কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় না, জাস্ট ক্রোমোজোম 2টা আলাদা হয়েছে, এদিকে 2টা গেছে, এদিকে 2টা গেছে। প্রথমবার ক্রোমোজোম বিভক্ত হয় নাই, পরের বার তাহলে এখান থেকে এই ধাপে যাওয়ার সময় কোনো ক্রোমোজোম বিভক্ত হয় না, আলাদা হয়েছে। আর জাস্ট কি হয়েছে, পরের বার এইখান থেকে যখন এই ধাপে গেছে, ধাপ 2তে গিয়ে, ধাপ 2তে যাওয়ার সময় এরা কি হয়েছে, ক্রোমোজোমগুলো পৃথক হয়েছে। তখন ক্রোমোজোমগুলো পৃথক হয় না, ক্রোমোজোমগুলো বিভক্ত হয়েছে, ক্রোমোজোমগুলো কি হয়েছে, বিভক্ত হয়েছে। তো ক্রোমোজোম কিন্তু একবার বিভক্ত হয়েছে। তো নিউক্লিয়াসটা বিভক্ত হয়েছে 2বার, ক্রোমোজোমটা বিভক্ত হয়েছে একবার। ভালো করে খেয়াল করো, নিউক্লিয়াসটা প্রথমবার বিভক্ত হয়েছে, নিউক্লিয়াস, ক্রোমোজোম তখন বিভক্ত হয় নাই। তারপর দ্বিতীয়বার ক্রোমোজোমও বিভক্ত হয়েছে, নিউক্লিয়াসও বিভক্ত হয়েছে। তাহলে নিউক্লিয়াসটার বিভাজন 2বার, ক্রোমোজোমের বিভাজন একবার। এই কথাটা বুঝছো কিনা আমাকে বলো। ক্রোমোজোমের বিভাজন 2বার, নিউক্লিয়াসের বিভাজন একবার, সরি, নিউক্লিয়াসের বিভাজন 2বার, ক্রোমোজোমের বিভাজন একবার। এটা বোঝা গেছে কিনা একটু বলো আমাকে, তাড়াতাড়ি। এটা আমাকে একটু তাড়াতাড়ি করে বলো।
এটা বুঝছো কিনা আমাকে এটা বলো, কারো কনফিউশন থাকলে এটা বলতে পারো আমাকে। মানে এখানে জিনিসটা হচ্ছে প্রথমবার একটু দেখো, প্রথমবার নিউক্লিয়াসটা বিভাজন হয়েছে, নিউক্লিয়াসের বিভাজন হয়নি। দ্বিতীয়বার খেয়াল করো, দ্বিতীয়বার যেটা হয়েছে, দ্বিতীয়বার নিউক্লিয়াসটার বিভাজন হয়েছে, ক্রোমোজোমটারও বিভাজন হয়েছে। তো প্রথমবার শুধু নিউক্লিয়াসের বিভাজন আর ক্রোমোজোম জাস্ট পৃথক হয়েছে। তো প্রথমবার নিউক্লিয়াসের বিভাজন, পরের বারও নিউক্লিয়াসের বিভাজন, সুতরাং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়েছে। তো প্রথমবার ক্রোমোজোমের বিভক্ত হয় নাই, জাস্ট দ্বিতীয়বার হয়েছে, মানে একবার হয়েছে, তাই ক্রোমোজোম একবার বিভাজিত হয়। আচ্ছা, তোমরা আমাকে এখানে একজন বলছো যে এখানে কি হয় না ভাইয়া, এখানে কি জেনেটিক পরিবর্তন হয় না? না, জেনেটিক না। এই জিনিসগুলো আমি বলবো একটু পরে, জেনেটিক কেন পরিবর্তন হবে, কারণ এগুলো কী তৈরি হচ্ছে তুমি জানলে তো হাসবা এখন। এগুলো হয় ডিম্বাণু, হয় শুক্রাণু। তো ডিম্বাণু, এগুলো যদি ডিম্বাণু হয়ে থাকে তখন আবার শুক্রাণুর সাথে মিলে গিয়ে আবার কি মিলে যাবে না? তুমি কান্না করতেছো কেন? তুমি এটা নিয়ে টেনশন করতেছো কেন? এখানে যে অর্ধেক হচ্ছে সেটা মেনে নাও, তারপর আমি জোড়া লাগিয়ে ডাবল বানাবো, এই সময়টা দিতে হবে তোমাকে, ঠিক আছে? তো এই জিনিসটা, এতটুকু জিনিস যদি বুঝে থাকো আমাকে একটু বলো। ওকে, সবার ক্লিয়ার? ওকে, তো এই জিনিসটা একটু দেখো, আমি তোমাকে জাস্ট এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে এখানে এই জায়গায় দেখো, নিউক্লিয়াসটা একবার, এই যে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়, ক্রোমোজোমগুলো একবার বিভাজিত হয়, তাই এদিকে 4টা এদিকে 4টা। কিন্তু এখানে নিউক্লিয়াসটা প্রথমবার নিউক্লিয়াস বিভাজন হলে, নিউক্লিয়াসটা প্রথমবার এবং দ্বিতীয়বার বিভাজন হলেও ক্রোমোজোমগুলো একবার বিভাজিত হয়, তাই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে আমরা এই জায়গায় এই লাইনটা এখানে লিখবো। আমি তোমাদের যদি বুঝে ফেলে থাকো তাহলে আমি এই জিনিসটা এখানে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। আমি এখানে লিখছি যে নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াস ও ক্রোমোজোম, হ্যাঁ এখানে আমরা এই লাইনটা মুছে দিয়ে লিখতে হচ্ছে নিউক্লিয়াস দুইবার, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, বিভাজিত হয়। তো দেখো নিউক্লিয়াসটা দুইবার, ক্রোমোজোম একবার, আর এখানে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়। এখানে নিউক্লিয়াসটা একবার, ক্রোমোজোমটা একবার, যার কারণে সমান সমান। আর এখানে নিউক্লিয়াসটা দুইবার, ক্রোমোজোমটা একবার বিভাজিত হয়, যার কারণে এটা অসমান। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বলছে যে, এখানে একজন বলছে, হ্যাঁ এখানে একজন বলছে যে স্যার মিওসিস আর মায়োসিস কি একই জিনিস, তুমি যেভাবে ডাকতে তোমার মন চাই সেভাবে ডাকবা, মিওসিস যাহা মিওসিস ও তাহা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই এই জিনিসগুলো। তাহলে এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদেরকে এখানে বলি। আচ্ছা, এখানে কি আর কোনো প্রশ্ন আছে? এখানে একটা বলছে যে 4 বছর পরে এই বিষয়টা ভালোভাবে বুঝছি, থ্যাংক ইউ তোমাদেরকে। ওকে, পায়া নিষেক জিনিসটা কি? তোমরা তো একদম ওই লেভেলে, আধ্যাত্মিক লেভেলে চলে গেছো। এখানে এই যে ডিম্বাণু তৈরি হয়েছে না, শুক্রাণু তৈরি হয়েছে, তো শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়েছে, এখনও তো নিষেকটা হয় নাই, তাহলে নিষেকটা পরে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে নিষেক আগেও হয়, এগুলো তো এখন পেঁচা যাবে। তো নিষেকের স্বাভাবিকভাবে চিন্তা করো, নিষেকের আগে হয়, কারণ নিষেক মানে কি, শুক্রাণু আর ডিম্বাণু মিলে যাওয়াকে বলা হয় নিষেক। তো নিশ্চয় বুঝতে পেরেছ, নিষেকের আগে হচ্ছে এই ক্ষেত্রে, যদি মানুষের ক্ষেত্রে বলো নিষেকের আগে হবে। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা একটু তোমাদেরকে বলি। এখানে বললাম ইস্টের ক্ষেত্রে হবে, ছত্রাকের ক্ষেত্রে হবে, অ্যামিবার ক্ষেত্রে হবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তো দেখো ইস্ট, ছত্রাক, অ্যামিবা, ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে মাইটোসিস হয়। তাহলে মাইটোসিসটা কি হয়? নর্মালি দেহকোষে হয়। এই যেটা আমাদের দেহ, এই দেহকোষে হবে। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, এগুলো হচ্ছে উদ্ভিদের দেহকোষে হবে। তাহলে এগুলো আমরা কি বলবো? আমরা এক কথায় যদি বলি কোথায় হয়, এক কথায় যদি বলি দেহকোষে হয়। কই হয়? দেহকোষে হয়, দেহকোষে হয়। তারপর এই জায়গায় খেয়াল করো, এদেরটা কোথায় হয়? এদেরটা হবে জনন মাতৃকোষে। জনন কোষ যেখানে তৈরি হবে, দেখো জনন কোষ তৈরির সময় হয়, এটা কোষ থেকে কয় তৈরি হয়? জনন কোষ তৈরির সময় হয়। তো এটা হবে জনন কোষ তৈরির সময় হয়, তাহলে কোন কোষে হবে? ধরো জনন কোষ মানে কি, সোজা খাস বাংলায় যদি বলি,
সেটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুকে বলা হয় জনন কোষ। আমি আবারও বলি, শুক্রাণু আর ডিম্বাণুকে কি বলা হয়? জনন কোষ। তাহলে দেখো এই শুক্রাণু বা ডিম্বাণুটা, খেয়াল করো, শুক্রাণু বা ডিম্বাণুটা যে কোষ থেকে তৈরি হয়, এই শুক্রাণুকে আমরা কি বলতেছি? জনন কোষ বলতেছি, তাই না? তো এই জনন কোষটা যে কোষ থেকে তৈরি হয় তাকে বলবো আমরা জনন মাতৃকোষ। কি বলবো? জনন মাতৃকোষ। ভালো করে খেয়াল করো, তো শুক্রাণু ডিম্বাণুগুলোকে বলতেছি আমরা জনন কোষ, আর জনন কোষটা যে কোষ থেকে তৈরি হবে তাকে বলবো আমরা জনন মাতৃকোষ। তাহলে দেখো আমরা কি বলতে পারি তাহলে? তাহলে এই যে মিওসিস যে প্রক্রিয়াটা কোন কোষে হবে? মিওসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হয়, এটা তো আমরা জানি যে মিওসিসের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, আর শুক্রাণু ডিম্বাণু মানে কি? জনন কোষ। তাহলে মিওসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। ভালো করে খেয়াল করো, মিওসিসের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, এটা বুঝছি তো? মিওসিসের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি মিওসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। তাহলে এই জনন কোষটা কোন কোষ থেকে তৈরি হবে? জনন মাতৃকোষে হবে। তাহলে দেখো, তাহলে আমরা বলবো অবশ্যই অবশ্যই মনে রাখবা। তাহলে আমাকে একটু বুদ্ধি করে বলো তো, মিওসিসটা কি জনন মাতৃকোষে হবে নাকি জনন কোষে হবে? খেয়াল করো, দেখো মিওসিসটা কি জনন মাতৃকোষে হবে নাকি জনন কোষে হবে? একটু আমাকে উত্তরটা দাও, উত্তরটা দাও। আমি কয়েকটা নাম পড়বো, যারা যারা সঠিক উত্তর দিতে পারবা। তো মিওসিসটা কি জনন কোষে হবে নাকি জনন মাতৃকোষে হবে? ঝড়ের দিনে আজ অবধি কারেন্ট নাই, কি বলছে যে? হ্যাঁ, একজন বলছে মালিহা রহমান জিদনি বলছে যে জনন কোষে হয়। তারপরে আনাস বিন ইকবাল বলছে জনন মাতৃকোষে হয়। তারপর হচ্ছে মহিনুদ্দিন বলছে জনন মাতৃকোষে, জনন কোষে, মাতৃকোষে। হ্যাঁ, ওকে, এখানে দুই দলে বিভক্ত হয়ে গেছো। হ্যাঁ রে, এরকম হলে হবে? আমি বললাম, আমি কি বলছি একটু ভালো করে বুঝো। এই যে তোমাদের এই যে সমস্যা, এই জিনিসগুলো বুঝে ফেলতে হবে বাবা, তুমি এগুলো বুঝতে হবে, তোমাকে প্রতিযোগিতায় টিকতে হবে, সিটটা নিয়ে যাবে গা তোমাদের। এদিকে দেখো, বললাম যে মিওসিস প্রক্রিয়ায় জনন কোষ তৈরি হয়। তো দেখো জনন কোষটা তৈরি হয়, তা তৈরি হয় কোনটা? তৈরি হয় শুক্রাণু অথবা কি ডিম্বাণু। তাহলে যেগুলো শুক্রাণু ডিম্বাণুকে বলা হয় জনন কোষ, তাই না? শুক্রাণু ডিম্বাণুকে কি বলা হয়? জনন কোষ। তাহলে জনন কোষটা তৈরি হয় মিওসিসের মাধ্যমে। আর জনন কোষটা যে কোষ থেকে তৈরি হচ্ছে, তো জনন কোষগুলো যে কোষটা থেকে এই জনন কোষটা তৈরি হচ্ছে, এই জনন কোষগুলো যে কোষ থেকে তৈরি হয় তাকে কি বলবো আমরা? তাকে আমরা বলবো জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ কি বলবো? তাহলে দেখো শুক্রাণু ডিম্বাণুগুলোকে বলা হচ্ছে জনন কোষ, আর জনন কোষটা যে কোষ থেকে তৈরি হয় সেটাকে আমরা জনন মাতৃকোষ বলবো। সিম্পল হিসাব। তাহলে আমাকে বলো, তাহলে আমাকে সিম্পলি বোঝা যাচ্ছে কি? তাহলে দেখো তো মিওসিসটা কি জনন কোষে হবে নাকি জনন মাতৃকোষে হবে? কারণ জনন মাতৃকোষের মধ্যে মিওসিস হওয়ার মাধ্যমে জনন কোষটা তৈরি হয়। খেয়াল করো, এতটুকু বুদ্ধি তোমাদের থাকতে হবে। দেখো জনন মাতৃকোষে মিওসিস হয় বলেই এখানে জনন কোষটা তৈরি হয়। আবার তুমি যদি জনন কোষের মধ্যে যদি আবার মিওসিস ঘটাও, ধরো এখানে 46টা ক্রোমোজোম, তো এখানে 23টা করে হবে। শুক্রাণু হলেও 4টা হবে, ডিম্বাণু হলে 3টা পোলার বডি হয় একটা। আচ্ছা, এটা বাদ দাও। এই যে শুক্রাণু জনন মাতৃকোষে 46টা ক্রোমোজোম না, একটা জনন মাতৃকোষ থেকে 4টা শুক্রাণু তৈরি হবে। কয়টা? 4টা জনন কোষ। তাহলে একটা জনন মাতৃকোষ থেকে 4টা জনন কোষ তৈরি হবে, একটা জনন মাতৃকোষ থেকে 4টা জনন কোষ তৈরি হবে, অর্থাৎ একটা জনন মাতৃকোষ থেকে 4টা শুক্রাণু তৈরি হবে। জনন মাতৃকোষ, শুক্রাণু না বললে তো তোমরা বুঝো না, বেয়াদবগুলা। লিখে রাখছি শুক্রাণু। তো দেখো এই জনন মাতৃকোষ থেকে 4টা শুক্রাণু তৈরি হয়, মানে কি 4টা জনন মাতৃকোষ তৈরি, মানে জনন কোষ তৈরি হয়। তা আমি যেটা বলতেছিলাম, তাহলে এদের তো 46টা ক্রোমোজোম, এমনিতে জনন মাতৃকোষে 46টা ক্রোমোজোম, আর এদের প্রত্যেকের কটা করে? 23টা করে। তাহলে দেখো, তাহলে মিওসিসটা কোথায় হবে? জনন মাতৃকোষে হবে নাকি জনন কোষে হবে? অবশ্যই জনন মাতৃকোষে মিওসিস হওয়ার মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে জনন কোষটা তৈরি হবে। এখন যাদের খেয়াল করো, যাদের তোমরা যারা বলছো যে জনন কোষে মিওসিস হয়, আরে বাবা, যদি জনন কোষে যদি আবার মিওসিস হয় তাহলে তো তোমার ক্রোমোজোম হয়ে যাবে 11.5টা, তোমার বউয়ের তো বাজায় দিবে 12টা। ঠিক আছে, দেখো এখন যদি তুমি এখানে জনন কোষের তুমি মিওসিস ঘটাচ্ছ, বলতেছো যে জনন কোষে মিওসিস হবে, আবেগ নিয়ে বলতেছে। এই জনন কোষে যদি মিওসিস হয় তাহলে ক্রোমোজোম কয়টা হয়ে যাবে? 11.5। হ্যাঁ,
11.5টা ক্রোমোজোম, তোমার বইয়ে তোমার বাজায় দিবে 12টা, তখন কি করবা? তখন তো আমার কাছে আসতে হবে। তাহলে দেখো, তাহলে এই জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে আমি আবারও বলি, মিওসিস প্রক্রিয়ায় জনন কোষটা তৈরি হয়। আবার জনন কোষটা যে কোষ থেকে তৈরি হয় সেটা জনন মাতৃকোষ। তাহলে মিওসিসটা হয় কোথায়? প্রশ্ন টার্ম বুঝতে হবে, প্রশ্নের জিনিস প্যাচটা বুঝতে হবে। তাহলে জনন মাতৃকোষে মিওসিসের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়। তাহলে মিওসিসটা হয় কোথায়? জনন মাতৃকোষে। তাহলে প্রশ্ন দিয়ে এরকম হয়, মিওসিস কোন কোষে হয়? জনন মাতৃকোষে। আর প্রশ্ন দিয়ে এরকম করে, মিওসিসের মাধ্যমে কোন কোষ তৈরি হয়? জনন কোষ তৈরি হয়। দুইটা লাইন একটু লিখে রাখো, একটু কষ্ট করে একটু লিখে রাখো, লিখে রাখো। আমি আবারও বলি, দুইটা লাইন আমি লিখবো না এখানে, যে তোমরা লিখে রাখো যে জনন মাতৃকোষে মিওসিস হয়। তাহলে মিওসিস হয় কোন কোষে? জনন মাতৃকোষে। আর মিওসিসের মাধ্যমে, এটাই তো মিওসিস, তাই না? এটা তো মিওসিস। হ্যাঁ, তাহলে দেখো, জনন মাতৃকোষে মিওসিস হবে, আর মিওসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হবে। জনন মাতৃকোষে মিওসিস হবে, মিওসিসের মাধ্যমে জনন কোষ। দুইটা লাইন লিখো, জনন মাতৃকোষে মিওসিস হয়, আর মিওসিসের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়। লিখছো? লিখছো কি না? হ্যাঁ, দেখো, বায়োলজি পড়তে বসছো আর ইয়ারফোন লাগাও না, এটা তো আমার কিছু করার নাই। হ্যাঁ, এগুলো তো আমি বইয়ের বাইরে কিছু বলছি, কিচ্ছু তো বইয়ের বাইরে থেকে বলি নাই। তুমি দরজা বন্ধ করে ক্লাস করবো না, আমার কিছু করার আছে। আমি তো খারাপ কিছু বলিনি, বইয়ের যে ছিল তাই বলছি আমি। দেখো, শুক্রাণু নির্মাণ যদি না ছিল, সেটা তো আমার কিছু করার নেই। তাহলে দেখো, এখানে আমরা যেটা বুঝবো এখন, বুঝে গেছি যে জিনিসগুলো, যে কোষ বিভাজন। এই দেখো, কোষ বিভাজন, কোষ বিভাজন। এই যে কোষ বিভাজন সম্পর্কে আমরা আরো কিছু ইনফরমেশন জানবো। এই যে কোষ বিভাজনটা, এটা কি কারণে কোষটা বিভাজিত হয়? দেখো, এই কোষটা বিভাজিত হয় দুইটা। হ্যাঁ, কিছু কোষ আমরা এই জিনিসটাকে, তোমাদের এগুলো প্যারা আকারে দেওয়া আছে, তাই তোমরা প্যারায় থাকো, চিল করতে পারো না, তাই না? এই দেখো, প্যারা কমায় দিব, তোমরা শুধু চিল করবা। দেখো, কিছু কোষ উদ্দীপনায় বিভাজিত হয়। এগুলো প্যারাগ্রাফ আকারে লেখা আছে বইয়ে, এটা মাথায় ঢুকবে না, এটা ঢুকবে। দেখো, খেয়াল করো, কিছু কোষ উদ্দীপনায় বিভাজিত হয়। উদ্দীপনায়, কিছু কোষ উদ্দীপনায়, যে তোমরা উদ্দীপিত হয়ে গেছো না একটু আগে, শুক্রাণু নির্মাণ বলছি। হ্যাঁ, মিলন হবে কতদিনে চিন্তা করতেছো। কিছু কোষ উদ্দীপনায় বিভাজিত হয়। কিছু কোষ কি হয়? উদ্দীপনায় বিভাজিত হয়। আচ্ছা, আর কিছু কোষ আছে যে কখনো বিভাজিত হয় না। কিছু কোষ আছে যে কখনো, কিছু কোষ কখনো বিভাজিত হয় না। তো দেখো, তো দুইটা জিনিস এখানে পাইছি। তাহলে কোষ বিভাজনটা, তাহলে জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে কিছু কোষ উদ্দীপনা পাইলে কি হয়? কিছু কোষ উদ্দীপনা পাইলে বিভাজিত হয়, সিম্পল। আর কিছু কোষ আছে যে কখনোই বিভাজিত হয় না, এটা বুঝছি? ঠিক আছে, আমরা বুঝছি। তাহলে এখন কথা হচ্ছে, কোন কোন কোষগুলো কখনোই বিভাজিত হয় না, সেটা তোমার লাগবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। একটু চিন্তা করে বলো তো, কি কি কোষ? এগুলো বোঝা যাবে না, এগুলো আমরা জানি। এই যে দেখো, এই যে আমার মাসেল নাই বলতেছো না যে স্যার আপনি অনেক শুকনা, এই দেখো, একটা জিনিস মনে রাখবা, একজন মানুষ যদি মোটাও থাকে, তার কিন্তু পেশিকোষ কিন্তু বাড়ে না, মনে রাখবা এটা। হ্যাঁ, পেশিকোষগুলো পেশিকোষ সংখ্যায় বাড়ে না, পেশিকোষ তো আকারে আয়তনে বাড়ে, এটা মনে রাখবা। পেশিকোষ কিন্তু যতগুলা পেশিকোষ নিয়ে তার জন্ম হয়েছে, ততগুলাই কিন্তু পেশিকোষ থাকবে। জন্মের সময় যতগুলো পেশিকোষ, ততগুলাই থাকবে। হ্যাঁ, কেটে কুটে গেলে, হ্যাঁ, কোনো ডেটিং মেটিং করতে গেছে, কূপ কাইছে, দায়ের কূপ কাইছে, সেই ক্ষেত্রে হয়তো বা পেশিকোষ এক দুইটা, হ্যাঁ, হয়তো বা পেশিকোষ এক দুইটা মারা গেছে, সেটা ঠিক আছে, কমছে কিন্তু বাড়ছে না, মনে রাখবা। পেশিকোষ কমছে কিন্তু কি নয়, পেশিকোষ কমলেও কিন্তু কি নয়, পেশিকোষ বাড়ে না, এটা মনে রাখবা। তো পেশিকোষ সংখ্যায় বাড়ে না, পেশিকোষ আয়তনে বাড়ে। ওকে, তাহলে আমরা এই জায়গায় বলতে পারি, আমরা বলতে পারি যে কিছু কোষ কখনো বিভাজিত হয় না। তার মধ্যে 1 নম্বর কোষটা কি বলছি? পেশিকোষ। তাহলে 1 নম্বর হচ্ছে কি? পেশিকোষ। আরেকটা কি বলা যেতে পারে? 2 নম্বর হচ্ছে স্নায়ুকোষ। এটা তো আমরা জানি, এটা যতগুলা, একজন মানুষ যতগুলা নিউরন নিয়ে জন্ম হয়েছে তার, ঠিক ততগুলো হয়তো ক্রমশে কিন্তু বাড়বে না, তাহলে স্নায়ুকোষ। 2 নম্বর কি বলতো?
2 নাম্বার হচ্ছে কি স্নায়ুকোষ। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে আর কি কি আছে খেয়াল করো, আর কি কি আছে বলো। হ্যাঁ, স্নায়ুকোষ, পেশিকোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। উদ্ভিদের কি কোষ? স্থায়ী কোষ। হ্যাঁ, তোমরা তো উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদের স্থায়ী কোষ, ও তোমাদেরকে তো আজকে উদ্ভিদ বিজ্ঞান পড়াচ্ছি। হ্যাঁ, উদ্ভিদের কি স্থায়ী কোষ। তাহলে দেখো, পেশিকোষ, স্নায়ুকোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। আরেকটা জিনিস মনে রাখবা, লোহিত রক্তকণিকা, আরবিসি, সংক্ষেপে কি আরবিসি। আরবিসি মানে কি রেড ব্লাড কর্পাসেল, মানে লোহিত রক্তকণিকা। লোহিত সরি, এটা আমরা এইভাবে বলতে পারি, শুধু লোহিত রক্তকণিকা বললে হবে না, পরিণত লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা। অপরিণত হলে বিভাজিত হবে, কিন্তু পরিণত লোহিত রক্তকণিকা। তাহলে 3টা জিনিস, 1টা 2টা 3টা 4টা, এগুলো এমসিকিউর জন্য রাখবে। এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় এগুলো প্রশ্নগুলো এগুলো দেয়। তাহলে আমি প্রথম থেকে যদি বলি, একটু খেয়াল করো, প্রথম থেকে কি বলছি, 1 হচ্ছে পেশিকোষ, 2 নাম্বার কি স্নায়ুকোষ, 3 নাম্বার কি উদ্ভিদের স্থায়ী কোষ, 4 নাম্বার কি পরিণত লোহিত রক্তকণিকা। তাহলে দেখো, পেশিকোষ, স্নায়ুকোষ, উদ্ভিদের স্থায়ী কোষ এবং পরিণত লোহিত রক্তকণিকা। পেশিকোষ, স্নায়ুকোষ, উদ্ভিদের স্থায়ী কোষ এবং পরিণত, এগুলো তোমাদেরকে ধাপে ধাপে পড়াবো বিভিন্ন চ্যাপ্টার পড়ানোর সময়। স্থায়ী কোষ মানে কি আর বিভাজিত হচ্ছে না, সেই স্থায়ী কোষ বিভাজিত হবে না। আর লোহিত রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াস নাই, তোমরা জানো, বিভাজিত হচ্ছে না। আর পেশিকোষ আর স্নায়ুকোষ 2টা জিনিস বিভাজিত হচ্ছে না। এই জায়গায় সব জায়গায় ছন্দ নিয়ে আর কমপ্লিকেটেড হয়ে যাবে আমাদের জন্য। এই জিনিসগুলো আমরা এভাবে মনে রাখবো। এখন কিছু কোষ উদ্দীপনায় বিভাজিত হয়, এটা গুরুত্বপূর্ণ। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা কী ধরনের উদ্দীপনা, কীরকম উদ্দীপনা? 2 রকমের উদ্দীপনা হতে পারে। যে একটা কোষ, খেয়াল করো, একটা কোষ ভিতর থেকে উদ্দীপনা পেতে পারে, একটা কোষ বাইরে থেকে উদ্দীপনা পেতে পারে। তাহলে দেখো, একটা কোষ বিভাজিত হবে কি হবে না, তার জন্য 2 ধরনের উদ্দীপনা কাজ করবে। আর যে ভিতর থেকে তাকে কেউ উদ্দীপনা দিবে, এই তুমি বিভাজিত হও, এটা ভিতর থেকে কেউ তাকে উদ্দীপনা দিবে, অথবা বাইরে থেকে তাকে কেউ উদ্দীপনা দিবে, এই তুমি বিভাজিত হও। তাহলে দেখো, উদ্দীপনাটা তো কই রকমের হবে। তাহলে দেখো, একটা কোষকে দুইভাবে উদ্দীপনা দিতে পারে। একটা কোষ দুই জায়গা থেকে সে উদ্দীপনা পেতে পারে, একটা কোষ 2 জায়গা থেকে উদ্দীপনা পেতে পারে। ভিতর থেকে উদ্দীপনাটা পেতে পারে, সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ উদ্দীপনা। আর বাইরে থেকে কিছু উদ্দীপনা পেতে পারে, সেটাকে বলবো আমরা বাহ্যিক উদ্দীপনা। হ্যাঁ, এগুলো কীভাবে পাই এগুলো আমি একটু পরে বলবো, আপাতত নামগুলো মনে রাখো। সে বাইরে থেকে কোনো পদার্থ, খেয়াল করো, বাইরে থেকে কোনো রাসায়নিক পদার্থ তাকে বলবে। চিত্র দেখা যাচ্ছে রে? চিত্র দেখা যাচ্ছে? এই চিত্রটা দেখা যাচ্ছে, আমি এখানে দেখাচ্ছি, একটু বলবো না আমাকে? এই দেখো, এটা তুমি আমাকে আগে বলবো না? হ্যাঁ দেখো, এটা একটা ডায়লগ মনে পড়ছে, এটা তুমি আমাকে আগে বলবা না? এই দেখো, এদিকে দেখো। তো এটা একটা কোষ, ধরো এটা একটা কোষ। এখন এই কোষটাকে বাইরে থেকে কোনো কিছু পদার্থ বাইরে থেকে বলবে তুমি বিভাজিত হও। কিছু রাসায়নিক পদার্থ বাইরে থেকে বলবে যে তুমি বিভাজিত হও। আর কিছু রাসায়নিক পদার্থ ভিতর থেকে বলবে, কিছু পদার্থের কথা বলছি, কিছু পদার্থ তাকে বলবে যে তুমি তুমি বিভক্ত হও। তাহলে যেটা বাইরে থেকে যে পদার্থগুলো, হ্যাঁ, বাইরে থেকে যে পদার্থগুলো বলবে, হ্যাঁ, তো বাইরে থেকে যে পদার্থগুলো বলবে তাকে বলবো আমরা বাহ্যিক উদ্দীপনা। ঠিক আছে, এইগুলো তো খুব জানোস তোরা, পড়ালেখার দ্বারে কাছে নাই। হ্যাঁ, কিসের টানিয়া বলতেছিস তোরা, ওই বেয়াদবগুলা। অভ্যন্তরীণ উদ্দীপনা। তাহলে দেখো, তাহলে 2 ধরনের উদ্দীপনা, বাইরে থেকে তাকে কেউ উদ্দীপনা দিবে, ভিতর থেকে কেউ তাকে উদ্দীপনা দিবে। তো বাইরে থেকে যে উদ্দীপনাটা আসবে সেটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, আর ভিতর থেকে তাকে যে উদ্দীপনাটা দিবে তাকে বলবো আমরা অভ্যন্তরীণ উদ্দীপনা। এতটুকু জিনিস আমরা বুঝছি কিনা? ওকে, এখন বাইরের পদার্থগুলোর নাম কি? দেখো, বাইরে থেকে যে পদার্থগুলো, তো বাইরে থেকে যে পদার্থগুলো উদ্দীপনা দিবে, সেই পদার্থগুলোর একটা নাম হচ্ছে হরমোন, একটা রাসায়নিক পদার্থ। তোমরা জানো, তোমরা মেডিকেলে যখন ভর্তি হবা তখন এগুলা প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে তোমরা জানতে পারবা, ফিজিওলজি একটা চ্যাপ্টারের মধ্যে, যে এরা আসলে কীভাবে উদ্দীপনাগুলো দেয় বিস্তারিত জানতে পারবা। এখানে জাস্ট এতটুকু জিনিস, যে এই হরমোনটা আমি তোমাকে বলি, এই হরমোনটা তার কোষঝিল্লিতে এসে যুক্ত হবে। যুক্ত হওয়ার মাধ্যমে এই কোষটা উদ্দীপ্ত হবে। এই হরমোন, মনে করো, এই যে হরমোনটা কোষের ঝিল্লিতে এসে বসে বলবে এই তুই বিভাজিত হ, কোষটা বিভাজিত হয়ে যাবে। মানে জিনিসটা ওইরকমই আর কি। মানে এই হরমোনটা এখানে যুক্ত হওয়ার সাথে সাথে কোষটা বুঝবে কি কোষটা বিভাজিত হওয়া লাগবে।
এটা হচ্ছে যে হরমোন। কি হরমোন? তাহলে একটা হচ্ছে হরমোন, আরেকটা হচ্ছে আরেকটা জিনিস এখানে কাজ করবে, বাইরে থেকে উদ্দীপনা দিবে গ্রোথ ফ্যাক্টর। কি ফ্যাক্টর? গ্রোথ ফ্যাক্টর। তো দেখো গ্রোথ ফ্যাক্টর, তো দুটো জিনিস এখানে খেয়াল করো, একটু বুঝো। হ্যাঁ, তো দেখো একটা হচ্ছে বাইরে থেকে উদ্দীপনা দিবে। তো বাহ্যিক উদ্দীপনা কারা কারা দেয়, কোন কোন পদার্থগুলো বাহ্যিক উদ্দীপনা দেয়? এক হচ্ছে হরমোনটা বাইরে থেকে উদ্দীপনা দিবে, আর হচ্ছে যে গ্রোথ ফ্যাক্টরগুলো বাইরে থেকে উদ্দীপনা দেবে। এই বিভাজিত হ। তো দেখো হরমোনটা বাইরে থেকে উদ্দীপনা দিবে আর গ্রোথ ফ্যাক্টরগুলো বাইরে থেকে উদ্দীপনা দিবে। তো দুই ধরনের জিনিস উদ্দীপনাটা দিবে। কয় ধরনের জিনিস উদ্দীপনা দিবে? দুই ধরনের। একটা হচ্ছে হরমোন বাইরে থেকে উদ্দীপনা দিবে, হরমোন বাইরে থেকে উদ্দীপনা দিবে। আর কি কি এইগুলো কমেন্ট করো না, এগুলো লিখো। এই যে হরমোন আর গ্রোথ ফ্যাক্টর কথা লিখো, কি কি টানিয়ে টানিয়ে লিখতেছো, এগুলো লিখো না। এই হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, তো বাইরে থেকে উদ্দীপনা দিবে কে কে? হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। হরমোন এবং কি? গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর, হরমোন এবং কি? গ্রোথ ফ্যাক্টর। তা বাইরে থেকে উদ্দীপনা কারা দিবে? এই হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। আর ভিতর থেকে উদ্দীপনা কে দিবে একটু খেয়াল করো তো। ভিতর থেকে অভ্যন্তরীণ উদ্দীপনাটা কে কে দিবে একটু দেখো। অভ্যন্তরীণ উদ্দীপনা দিবে সাইক্লিন সিডিকে নামক একটা যৌগ, ভয় পাওয়ার দরকার নাই। তো বাইরে থেকে দুইটা পদার্থ উদ্দীপনা দিবে তুমি বিভাজিত, আর ভিতর থেকে উদ্দীপনা দিবে দুইটা যৌগ, সাইক্লিন সিডিকে যৌগ। কি যৌগ? সাইক্লিন সিডিকে যৌগ। তো এই যৌগটার নাম কি? ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার সাথে আসি, বলে দেবো জিনিসটা কি। একটা যৌগের নাম, একটা কমপ্লেক্স, একটা জটিল যৌগ, ঠিক আছে? নাম কি? সাইক্লিন সিডিকে যৌগ। তাহলে যৌগটার নাম কি? সাইক্লিন সিডিকে যৌগ। এখানে আসলে দেখো যৌগটার মধ্যে দুইটা অংশ আছে, একটা কম্পাউন্ড যৌগ, এটা হ্যাঁ মানে কম্পাউন্ড যৌগ মানে কমপ্লেক্স যৌগ আর কি, এটা জটিল যৌগ। তাহলে দেখো এখানে যে জিনিসটা বলতেছে সাইক্লিন সিডিকে যৌগ। কি যৌগ? তাহলে বাইরে থেকে দুইটা পদার্থ তাকে উদ্দীপনা দিবে, নাম হচ্ছে হরমোন আর গ্রোথ ফ্যাক্টর। আর ভিতর থেকে তাকে উদ্দীপনা দিবে যে পদার্থটা, সেই পদার্থটার নাম হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ। এখন দেখো এই সাইক্লিন সিডিকে যৌগটা কি আমরা এইভাবে বলতে পারি, দেখো আমি এটা বলতে পারি যে সাইক্লিন হচ্ছে এক ধরনের প্রোটিন। সাইক্লিন কি? সাইক্লিন হচ্ছে এক ধরনের প্রোটিন। আর সিডিকের পুরা মিনিং কি? সিডিকের পুরা নামটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তো সিডিকের পুরা নামটা আমি তোমাদেরকে যদি এখানে বলি, একটু লিখে দিই, এটার মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ঠিক আছে, এটা এক ধরনের এনজাইম টাইপের একটা পদার্থ, এনজাইম। কাইনেস এজ আছে না নামের শেষে, তো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তো দেখো সাইক্লিন যুক্ত হবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে। তো সাইক্লিন একটা যৌগ, সাইক্লিন একটা প্রোটিন যৌগ, সাইক্লিন এক ধরনের প্রোটিন, সে যুক্ত হবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক একটা এনজাইমের সাথে। দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যৌগের সাথে যুক্ত হবে। তো দেখো সাইক্লিন যুক্ত হবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে। তো সাইক্লিন কার সাথে যুক্ত হবে? সাইক্লিন যুক্ত হবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে। তো সাইক্লিন যুক্ত হবে সিডিকের সাথে, সংক্ষেপে যদি বলি, তো সাইক্লিনটা যুক্ত হবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে। মানে কি? সাইক্লিন যুক্ত হবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, মানে সংক্ষেপে যদি বলি সাইক্লিন সিডিকে যৌগ। তো এটার সাথে যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হয় তার নাম কি? সাইক্লিন সিডিকে যৌগ। আর এই সাইক্লিন সিডিকে যৌগ ভিতর থেকে বলবে তুমি বিভাজিত হও, তুমি ভাগ হয়ে যাও। হ্যাঁ, তুমি বিভাজিত হও, ভিতর থেকে উদ্দীপনা দিবে। তাহলে আমরা যে জিনিসগুলো আসলে দেখো তোমাদের বইয়ে যে জিনিসগুলো লিখছে এগুলো খবর হয়ে যায় বুঝতে গেলে অনেক, মানে হ্যাঁ তোমরা যে তোমাদের জন্য চাইছে তোমরা যেন সহজে বুঝো সেটা জন্যই। হ্যাঁ খেয়াল করো আমি যেটা বলি, দেখো এই তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ওই চ্যাপ্টারটা লাগবে, ঠিক আছে? ওই যে নবম অধ্যায় যেটা বলতেছো না, এটা বাদ দিয়ে দিছে। কিসের বাদ দিয়ে দিছে? তুমি এগুলো না শিখলে তুমি জানবা। এই যে দেখো এই নবম অধ্যায়ের সম্পর্কে ধারণা না থাকার কারণেই কিন্তু আজকে বাংলাদেশে 17 থেকে 18 কোটি মানুষ সিস্টেম জানে না, তো এই জন্য প্রোডাকশন বাড়তেছে। ভাত পায় না বাঙালি, হ্যাঁ 3 বেলা খাইতে পারে না, রাস্তাঘাটে জায়গা নেই, বাসে জায়গা নেই, টেম্পুতে জায়গা নেই, প্রোডাকশন দিয়েই যাচ্ছে। তোমাকে নবম অধ্যায়টা আমি মনে করি যে এই গ্রুপে সায়েন্স আর্টস কমার্স সবাই ছিল না, থাকার দরকার ছিল। আমি সুযোগ পেলে আমি চ্যাপ্টারটা পড়াই দিব ফ্রিতে। সায়েন্স আর্টস কমার্স সারা বাংলাদেশের সব মানুষের জন্য এই চ্যাপ্টারটা দরকার, ঠিক আছে? নবম অধ্যায় সিস্টেম জানতে হবে তোমাকে, শুধু উল্টাপাল্টা কাজ করলে হবে। দেখো আরও চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছে, দেখবা যে চ্যাপ্টার বাদ দিছে না, দেখবে পরবর্তীতে তোমাদের যে জেনারেশনটার অবস্থা খারাপ হয়ে যাবে, 40 কোটি হবে, তখন বুঝবা ঠেলা। এদিকে দেখো সরকার তো বুঝে বেশি, এই চ্যাপ্টারগুলো এমনিতেই সবার জন্য দিয়ে দেওয়ার দরকার ছিল, আমার দিয়ে দিছে বাদ। হ্যাঁ এমনিতেই দরকার নাই। আচ্ছা আমরা পড়াতে আসি, তোমরা আমাকে উল্টাপাল্টা কথা বলে আমার ট্র্যাক নষ্ট করতেছো। আমি যেটা বলতেছিলাম এখানে
যেটা বলতেছিলাম দেখো, বাহ্যিক উদ্দীপনা তো হরমোন, তো বাহ্যিকভাবে কি উদ্দীপনা দিবে, হরমোন আর গ্রোথ ফ্যাক্টরটা উদ্দীপনা দিবে। আর ভিতর থেকে উদ্দীপনা দিবে কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যৌগটা মানে কি, সাইক্লিন সিডিকে যৌগটা। একটু ভালো করে মুখস্থ করো এই জিনিসটা। আচ্ছা, আমরা এখন ঢুকে যাবো কোথায়, আমরা একটা জিনিস, আচ্ছা এই জায়গাটাতে আমরা আসি। ও আচ্ছা, আমি এই জায়গাটাতে এখন আমরা একটু বিস্তারিত পড়বো। দেখো হরমোন নিয়ে তোমাদেরকে আমি বলি, এদের হরমোন, এই যে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর কয়েকটা উদাহরণ দিব আমরা। হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর কয়েকটা উদাহরণ দিব। এখানে আমাদের তেমন কিছু নাই, এখানে তেমন কিছু নেই, জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভিতর থেকে উদ্দীপনা দিবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। দেখো এটা কীভাবে মনে রাখবা, ওই যে সাইক্লিন মানে কি, ইন মানে ভিতর, তাহলে ইনে কে উদ্দীপনা দিবে, সাইক্লিন। ইনে কে উদ্দীপনা দিবে, সাইক্লিন উদ্দীপনা দিবে। ইনে মানে ভিতর, ইন মানে ভিতর, তো ভিতরে মানে ইনে কে উদ্দীপনা দিবে, সাইক্লিন উদ্দীপনা দিবে। ইনে উদ্দীপনা দিবে সাইক্লিন। ওকে, আচ্ছা এখন আমরা যে জায়গাটা, তো এখানে আর কিচ্ছু নাই, জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে কোষের ভিতরে এক ধরনের যৌগ তৈরি হয়, সাইক্লিনের সাথে সিডিকে মিলে গিয়ে সাইক্লিন সিডিকে তৈরি হয়। তাহলে ভিতর থেকে উদ্দীপনা কে দেয়, ইনে কে উদ্দীপনা দেয়, সাইক্লিনে উদ্দীপনা দেয়। ওকে, সাইক্লিন সিডিকে উদ্দীপনা দেয়। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন আমরা এই জায়গায় হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরের কয়েকটা উদাহরণ পড়বো, হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরের কয়েকটা উদাহরণ পড়বো, তারপর আমরা দেখি কতটুকু আগানো যায়। আমি অবশ্য টায়ার্ড হয়ে গেছি, হরমোন একটু অসুস্থ, তো তোমাদেরকে আগে বলছিলাম এই হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরের কয়েকটা উদাহরণ দেখো। হ্যাঁ, আমরা এটা একটু বিস্তারিত পড়ি। এখানে জায়গা নেই বলে আমরা এখানে লিখতাম, তোমরা যখন নোট করতে যাবা এই জায়গাটাতেই লিখবা। আমি এখানে মুছে আবার এখানে লিখতেছি যে বাহ্যিক উদ্দীপনা কারা দেয়, বাহ্যিক উদ্দীপনা দিবে হচ্ছে, বাহ্যিক উদ্দীপনা দিবে কারা বলো, সাইক্লিন এবং সিডি। দুইটা জিনিস, সরি, ইনে উদ্দীপনা দিবে সাইক্লিন সিডিকে। বাইরে থেকে উদ্দীপনাকে দিবে বলো, আমাকে বলো না, দিবে হচ্ছে এক হচ্ছে হরমোন, আরেকটা কি বললাম, গ্রোথ ফ্যাক্টর। এক হচ্ছে হরমোন, আরেকটা কি, গ্রোথ ফ্যাক্টর। ও আচ্ছা, আমার একটা মেডিকেল প্রোগ্রাম শুরু হয়েছে, যাদের একদম মেডিকেলে চান্স পাবো এরকম একটা চিন্তা ভাবনা আছে। এটা আমার প্রপারলি গিয়ে দেখে আসিও, তোমরা যারা আমাকে ফলো করো, আমার প্রপারলি গিয়ে ডিটেল জানতে পারবা যে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আমি একটা কোর্স শুরু করছি। আসলে 3 মাসে আসলে কিছু হয় না, তুমি যে 3 মাসের আশায় বসে থাকবা, এইচএসসি পরীক্ষা দিবা, 3 মাসের জন্য 15-20 হাজার টাকা দিয়ে একটা কোচিংয়ে ভর্তি হবা, কিচ্ছুই পড়তে পারবা না, তোমার সময় এভাবে গুনতে যাবে গা। তো এখন থেকে সিরিয়াস হও, আসলে 3 মাসের প্রিপারেশন না, মেডিকেল প্রস্তুতিটা অনেক দিনের, অনেক সাধনার, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা এই জায়গাটা আমরা আশা করি বুঝলাম। বাহ্যিক উদ্দীপনা এক হচ্ছে হরমোন, আছে গ্রোথ ফ্যাক্টর। এখন দুইটা জিনিস আমি তোমাদেরকে বলি, দুইটা জিনিস হচ্ছে তোমাদেরকে যদি বলি যে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর যেটা বললাম, একটু দেখো হরমোনটা আমি উদাহরণ দিতে পারি, গ্রোথ ফ্যাক্টর 3 জায়গায়, এই বাহ্যিক উদ্দীপনা এবং গ্রোথ ফ্যাক্টরের 3টা উদাহরণ তোমাদের বইয়ে দিছে। এক হচ্ছে, আমি যদি এই পাশে লিখি একটু, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আরটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। 3টা জিনিসে আমরা আলোচনা করব। আর এক হচ্ছে অণুচক্রিকা, ঠিক আছে, অণুচক্রিকা। তাহলে দেখো তো আমাদের শরীরে কি শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পায় না, কোষ বিভাজন হয় না? আমাদের শরীরে শ্বেত রক্তকণিকাতে কোষ বিভাজন হয়, আমাদের শরীরে অণুচক্রিকাতে কোষ বিভাজন হয়, আমাদের শরীরে আর কোথায় হয়, অপরিণত লোহিত রক্তকণিকাতে হয়, অপরিণত লোহিত রক্তকণিকাতে। এই 3 জায়গার লোহিত রক্তকণিকাতে কিভাবে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরগুলো কাজ করে সেটা একটু বলবো আমি ভালো করে। তোমাদের বইয়ে এইখানে 3টা উদাহরণ দেওয়া আছে। একটা কি বললাম, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর এবং হরমোনগুলো আমাদের বিভিন্ন কোষের বিভাজনে ভূমিকা রাখে। মানে বাহ্যিক উদ্দীপনা, দেখো বাহ্যিকভাবে উদ্দীপনা দিবে হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, বিভিন্ন কোষে দিবে। এখন তোমাদের বইয়ে 3টার উদাহরণ দিছে যে গ্রোথ ফ্যাক্টরগুলো কিভাবে মনে রাখবো, আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি। এই হরমোনটা, তাহলে দেখো অপরিণত লোহিত রক্তকণিকাকে উদ্দীপনা দেয় হচ্ছে হরমোন, বাইরে থেকে উদ্দীপনা দেয় কি, তো দেখো হরমোনটা কাকে উদ্দীপনা দেয়, অপরিণত লোহিত রক্তকণিকা উদ্দীপনা দেয়, এই তুই বিভাজিত উদ্দীপনা দিবে। আর গ্রোথ ফ্যাক্টর কোন দুইটাকে উদ্দীপনা দিবে, গ্রোথ ফ্যাক্টরগুলো উদ্দীপনা দিবে হচ্ছে শ্বেত রক্তকণিকাকে আর অণুচক্রিকাকে। দেখো ভালো করে খেয়াল করো, হ্যাঁ আরও কোষকে দিবে, আর বিভিন্ন কোষকে দিবে। তো তোমাদের এই 3টার কথা বলা হচ্ছে। আমাদের শরীরে তো 3 ধরনের রক্তকণিকা আছে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, একটা লোহিত রক্তকণিকা, একটা কি, একটা লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে কি শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে অণুচক্রিকা। তো দেখো জিনিসটা হচ্ছে এই 3 জায়গায় গিয়ে উদ্দীপনাটা দিবে। তাহলে হরমোনটা কাকে উদ্দীপনা দিবে, অপরিণত লোহিত রক্তকণিকাকে উদ্দীপনা দিবে, সিম্পল। আর গ্রোথ ফ্যাক্টরটা কাকে দিবে,
শ্বেত রক্তকণিকাকে উদ্দীপনা দিবে আর অনুচক্রিকাকে উদ্দীপনা দিবে। এখন আমরা যদি এই জায়গায় আসি, একটু খেয়াল করি কীভাবে দেই। ধরো তোমার একটা জায়গায় হঠাৎ করে তুমি কারো নাম লিখতে গিয়ে নাম লেখার জন্য হাতটা কেটে ফেলছো, খেয়াল করো, আবেগে এরকম করে। এটা মানে অনেক সময় আমিও অবাক হয়ে যাই। এগুলো আমি আগে ভাবতাম যে এগুলো বস্তির ছেলেদের কাজ, কিন্তু কিছু কিছু ইদানিং কিছু কিছু নাটক দেখছি, নাটকের মধ্যে দেখা গেছে যে হ্যাঁ ওই মেয়ে রাজি হচ্ছে না, মেয়ের নাম ওই এখানে হাতে লিখবে, ঠিক আছে, লিখে ওই যে দেখো মানে রাস্তায় গিয়ে দাঁড়াবে, দেখো তোমার জন্য আমি খোদাই করে নাম লিখেছি, ঠিক আছে। এগুলো হচ্ছে খুব খারাপ জিনিস। ধরো হাতটা তুমি কেটে ফেলছো নাম লিখতে কি বা অন্য কোনোভাবে হাতটা কেটে গেছে, তো কেটে গেলে কি ওই জায়গায় কি রক্ত জমাট বাঁধে না? হ্যাঁ, রক্ত জমাট বাঁধে। তো রক্ত জমাট বাঁধার কাজটা কি করে? অনুচক্রিকা করে না? কে করে বলো? অনুচক্রিকা। তো দেখো খেয়াল করো, আমি যদি তোমাদেরকে যদি এইভাবে বলি যে অনুচক্রিকা কি করে, এগুলো তোমরা জানো যদিও। অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধে। তো দেখো তোমার কোথাও কেটে গেলে, হ্যাঁ তোমার যদি কোথাও কেটে যায়, কি বলছি, তোমার যদি কোথাও কেটে যায়, হ্যাঁ রক্ত জমাট বাঁধার কাজটা কি করে? কোথাও কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায়। এমন কথা হচ্ছে তোমার যে জায়গাতে কাটছে ওই জায়গার অনুচক্রিকা কি বৃদ্ধি পাওয়ার দরকার না? নাহলে তো রক্ত জমাট কীভাবে বাঁধবে? এটা সিম্পলি চিন্তা করো, আমাদের শরীরে নর্মালি অনুচক্রিকা আছে, কিন্তু সবসময় তো আমাদের অনুচক্রিকার দরকার হয় না। আমাদের অনুচক্রিকার কখন বেশি দরকার হয়? আমাদের অনুচক্রিকা দরকার হয় যখন কোথাও কেটে যায় তখন। তো যখন দেখো তাহলে আমার অনুচক্রিকা বেশি বেশি দরকার, তোমার হাতটা যে জায়গায় কাটবে এই জায়গায় বেশি বেশি অনুচক্রিকা দরকার। তো তোমার খেয়াল করো, তুমি অনুচক্রিকা কি কাজে ব্যবহৃত? রক্ত জমাট বাঁধতে সহায়তা হয়। তাহলে কোনো জায়গায় যদি কেটে যায়, খেয়াল করো, আমরা এইভাবে বলতে পারি যে কোনো স্থানে কেটে গেলে হ্যাঁ অনুচক্রিকা রক্ত জমাট বাঁধে, এটা আমরা জানি, বুঝছি। তাহলে কোনো জায়গায় কেটে গেলে তাহলে আমরা এই জায়গাটা এটা কীভাবে অনুচক্রিকাটা রক্ত জমাট বাঁধায়, তাহলে আমরা এখানে বলতে পারি যে এই জিনিসটা বলতে পারি যে কোনো স্থানে কেটে গেলে কোনো স্থানে কেটে গেলে কি তৈরি হয়? গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়। কি তৈরি হয়? গ্রোথ ফ্যাক্টর। ওই যে বলছিলাম না, গ্রোথ ফ্যাক্টর অনুচক্রিকাকে বৃদ্ধি করে। তো কোনো স্থানে কেটে গেলে গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়। কোনো স্থানে কেটে গেলে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়। তো দেখো কোনো স্থানে কেটে গেলে, দেখো কোনো জায়গায় যদি কেটে যায়, ওই জায়গাটাতে যে জায়গায় তুমি কাটছো বা যে জায়গায় তুমি নামটা লিখছো ওই জায়গায় কি তৈরি হবে? গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে গ্রোথ ফ্যাক্টরটা কি করবে? এই অনুচক্রিকাকে কোষ বিভাজনে উদ্দীপনা দিবে। অনুচক্রিকাকে কোষ বিভাজন উদ্দীপনা করে। নর্মালি আমাদের শরীরে কোষ বিভাজন নর্মাল আছে, কোনো জায়গায় কেটে গেলে আমার কোষ বিভাজন বেশি মানে আমাদের অনুচক্রিকা বেশি বেশি লাগবে, কারণ এটাকে জমাট বাঁধার জন্য যে জায়গায় কাটছে ওই জায়গায় রক্ত জমাট বাঁধার জন্য আমার কি লাগবে? অনুচক্রিকা লাগবে। তাহলে দেখো কোনো স্থানে কেটে গেলে প্রথমে কাটলে ওই জায়গাটাতে গ্রোথ ফ্যাক্টর সৃষ্টি হয়, আর গ্রোথ ফ্যাক্টর কি করবে? অনুচক্রিকাকে বাইরে থেকে উদ্দীপনা দেবে। এই গ্রোথ ফ্যাক্টরটা অনুচক্রিকাকে বাইরে থেকে উদ্দীপনা দেবে। তাহলে গ্রোথ ফ্যাক্টর আমরা কি বলবো? যে গ্রোথ ফ্যাক্টরটা তৈরি হয়, তারপর গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে, যে জায়গায় কাটবো যে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়। আর গ্রোথ ফ্যাক্টর অনুচক্রিকাকে বিভাজিত হতে উদ্দীপনা দেয়। বিভাজিত হতে উদ্দীপনা দেয়, ঠিক আছে। বিভাজিত হতে উদ্দীপনা দেয়। আর এই যদি উদ্দীপনা পায় তাহলে কি অনুচক্রিকা বেশি বেশি বাহ্যিক উদ্দীপনা দিবে। কি উদ্দীপনা? যে বাহ্যিক উদ্দীপনা দিবে। তখন অনুচক্রিকা যেখানে পাঁচটা কথার কথা বলতেছি, যেখানে 5টা অনুচক্রিকা আছে 10টা হবে, যেখানে 10টা আছে সেখানে 20টা হবে। তাহলে দেখো এভাবে অনুচক্রিকা কোষ বিভাজিত হয়। এভাবে সিম্পলি কথাটাই বলছে তোমাদের বইয়ে, আর কিছু বিস্তারিত তুমি যদি মেডিকেলে পড়বা ইনশাল্লাহ, তখন জানবা আরও। তাহলে অনুচক্রিকা এগুলো ডিটেলস পড়া আছে, ফিজিওলজি একটা চ্যাপ্টার আছে এখানে। তো আমরা এই জায়গায় সংক্ষেপে বলে দিব যেখানে কি অনুচক্রিকা বিভাজিত হয়। বাহ্যিক উদ্দীপনা এটা লিখে রাখতে পারি। তো দেখো সোজা হিসাব কি করে আমরা কি বুঝলাম? অনুচক্রিকা বিভাজিত হয়, আর এই অনুচক্রিকাগুলো কি করবে? রক্ত জমাট বাঁধায়, বা এরা কি করে? রক্ত জমাট বাঁধায়। তো দেখো এখন আমরা আগে থেকেই জানি যে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধে, এটা আমাদের আগে থেকে জানা আছে না ক্লাস 10-এর পরে। এখানে আমরা যেটা জানলাম যে কোনো জায়গায় যখন কেটে যাবে, প্রথমে আগে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়। আর গ্রোথ ফ্যাক্টরটা কি করবে?
গ্রোথ ফ্যাক্টরটা কি করবে? গ্রোথ ফ্যাক্টর অনুচক্রিকাকে বিভাজিত হতে বাহ্যিক উদ্দীপনা দেয়। হ্যাঁ, তাহলে দেখো গ্রোথ ফ্যাক্টর কি করবে? গ্রোথ ফ্যাক্টর অনুচক্রিকাকে বিভাজিত হওয়ার জন্য বাহ্যিক উদ্দীপনা দিবে। ঠিক আছে, আর বাহ্যিক উদ্দীপনা পেয়ে সেটা কি হয়ে যাবে? বিভাজিত হবে। আর বিভাজিত হয়ে সংখ্যায় বাড়বে, ওই ঝাঁকে ঝাঁকে অনুচক্রিকা বাড়বে, আর ওই অনুচক্রিকাটা কি করবে? রক্ত জমাট ঘটাবে। দেখো এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। বুঝছো কিনা বলো, তাড়াতাড়ি বুঝছো কিনা বলো, তাড়াতাড়ি করো, হারি আপ। হ্যাঁ, আরে ভাই আমি তো হাত কেটে কথা বলছি, সেটা শুধু হাত কাটলে আরও অনেক কিছু কাটলে, একজন বলতেছে মুসলমানি করলে কি হয় না, হবে না কেন? এটা কি কেটে হয় না, না কেটে হয় নাকি? তো যেখানে হয়, যেখানে কাটবে সেখানেই গ্রোথ ফ্যাক্টরটা তৈরি হবে। তো দেখো এই জিনিসগুলো কি সব কিছু করে বলতে হয়? আমার মুখ দিয়ে সব বলাচ্ছ তাহলে কেমনে? এটা বুঝে নিতে হয়। তো কোনো স্থানে কেটে গেলে গেলে দুইবার লিখছি কেন? কোনো স্থানে কেটে গেলে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়, সিম্পল। কোনো স্থানে কেটে গেলে ওই জায়গায় গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে। আর এই গ্রোথ ফ্যাক্টরগুলো অনুচক্রিকাকে বলবে তাড়াতাড়ি বিভাজিত হ, রক্ত জমাট বাঁধতে হবে। তো অনুচক্রিকাকে উদ্দীপনা দিবে। তো অনুচক্রিকা কী করবে? বারবার বিভাজিত হবে। তো বিভাজিত হয়ে সে কী করবে? অনুচক্রিকার সংখ্যায় বাড়বে, সংখ্যায় বেড়ে গিয়ে রক্তটাকে জমাট বাঁধাবে, রক্তটাকে কী করবে? জমাট বাঁধাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এখন চলে আসি যে এখন শ্বেতরক্তকণিকা কখন হবে? আমরা নর্মালি জানি কি? আমরা জানি যে নর্মালি আমাদের এখন এটাতে আসি, তাহলে অনুচক্রিকার ব্যাপারটা শেষ। এখন এখানে আসি আমরা। শ্বেতরক্তকণিকা কি করে তোমরা তো জানো, শ্বেতরক্তকণিকা সব সাদা করে দেয়। হ্যাঁ, শ্বেতরক্তকণিকা কি করে? শ্বেতরক্তকণিকা, হ্যাঁ, শ্বেতরক্তকণিকা কি করে দেয়? সব খেয়াল করো, শ্বেতরক্তকণিকা সব কিছু সাদা করে দেয়, পরিষ্কার করে ফেলে, সব জীবাণুকে মেরে ফেলে, সব কিছু পরিষ্কার করে ফেলে। মানে কি? জীবাণু ধ্বংস করে, এটা তোমরা জানো। তো জীবাণু ধ্বংস করে। তো দেখো, তা আমাকে একটা কথা বলো, তো যখন জীবাণু আক্রমণ করবে তখনই তো জীবাণুটাকে ধ্বংস করবে। তখন যখন জীবাণু আক্রমণ করবে তখনই কি করবে? জীবাণু ধ্বংস করবে। এখন তুমি হ্যাঁ, তুমি কি মজনু শাস্তে গেছো লাইলের জন্য? হ্যাঁ, তখন তুমি যে হাতটা যে কাটছো, ওই হাত কাটার সময় ব্লেডের মধ্যে জীবাণু ছিল, বা কোনো কারণে ওই দিক দিয়ে জীবাণু ভিতরে ঢুকে গেছে। এখন তুমি তো মানকে চেপে পড়ে গেছো, কী হবে? এখন তো জীবাণু দিয়ে ঢুকছে। তাহলে দেখো, যদি আমরা কি বলতে পারি এইভাবে, যে জীবাণু ঢুকে গেলে বা কোনো স্থানে জীবাণু আক্রমণ করলে, আমরা এখন বলবো যে কি? কোনো স্থানে জীবাণু আক্রমণ করলে আমরা এটা এভাবে লিখতে পারি। মার্কারগুলো যা ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, দেখবো যে কোনো স্থানে, তাহলে কোনো স্থানে, আমরা তো এটা বুঝলাম, এটা তো জানি যে শ্বেতরক্তকণিকা জীবাণু ধ্বংস করে। আমরা এখানে কি লিখবো? যে কোনো স্থানে জীবাণু আক্রমণ করলে, কোনো স্থানে যদি জীবাণু আক্রমণ করে, মানে ওই দিক দিয়ে ধরো জীবাণু ঢুকে গেছে, জীবাণু যদি আক্রমণ করে, তাহলে ওই জায়গাতে কি তৈরি হবে? গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়। ওই জায়গায় আক্রমণ করলে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়। এই জিনিসগুলো দেখো কত ইজি জিনিস, কিন্তু তোমাদের বই এত পেঁচায় লিখছে, মানে বই লেখার সময় এগুলো আসলে কি গাঞ্জা খায় লিখে মনে হয়। দেখো যে কোনো স্থানে জীবাণু আক্রমণ করলে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়, খেয়াল করো। এগুলো তোমার কাছে এখনই তোমার সহজ লাগতেছে, কিন্তু বই এগুলো পেঁচায় লিখছে, অনেক কঠিন করে লিখছে। দেখো কোনো স্থানে জীবাণু আক্রমণ করলে কি তৈরি হবে? গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে। তো জীবাণু আক্রমণ করলে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়। আর গ্রোথ ফ্যাক্টর কি করবে বলো তো দেখি? এই গ্রোথ ফ্যাক্টরগুলো কি করবে? গ্রোথ ফ্যাক্টর অন্যান্য শ্বেতরক্তকণিকা যেগুলো আছে আমাদের শরীরে, তো এমনি শ্বেতরক্তকণিকা আছে। তো গ্রোথ ফ্যাক্টর শ্বেতরক্তকণিকাকে বিভাজিত হতে উদ্দীপনা দেয়। শ্বেতরক্তকণিকাকে বিভাজিত হতে উদ্দীপনা দেয়। তাহলে কি হবে? শ্বেতরক্তকণিকা বিভাজিত হবে, উদ্দীপনা দেয়। বিভাজিত হতে বাহ্যিক উদ্দীপনা দেয়। কেমন উদ্দীপনা দিবে? বাহ্যিক উদ্দীপনা দেয়। আচ্ছা, তাহলে কি হবে বলো তো? বাহ্যিক উদ্দীপনা দিলে কি হবে? শ্বেতরক্তকণিকা বিভাজিত হবে। শ্বেতরক্তকণিকা এই যে বিভাজন হবে, আমরা তো কোষ বিভাজনই পড়তেছি, কোষ বিভাজন। তো শ্বেতরক্তকণিকার বিভাজন হবে, শ্বেতরক্তকণিকা বিভাজিত হবে, শ্বেতরক্তকণিকা বিভাজিত হয়। ঠিক আছে, আমরা আরেকটু আসি, একটু ধৈর্য ধরো, শেষ করে দিচ্ছি।
আমরা আরেকটু পরে শেষ করে দিচ্ছি, একটু ধরো আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এখানে আরেকটু খেলা হবে ওই জায়গাতে, বেসিক জিনিস ওইখানে আসলে বেসিকের সাথে সাথে প্রো লেভেলের কিছু পড়ালেখা আছে, ওগুলো পড়ায় দিব। তবে যতটুকু পড়াইছি ততটুকু পড়ে নিবা। আমরা একটা আসি, আমরা এখন আসি লোহিত রক্তকণিকা। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। দেখো আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে বলে দিয়েছিলাম যে কোথা থেকে বেশি বেশি প্রশ্ন আসবে, এবং ওই জায়গাগুলো কিন্তু টাচ করছে। তো আমরা যখন বা আমি যখন স্পেশালি যখন বলি যে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, তুমি একদম চোখটা খোলা রেখে, কানটা খোলা রেখে ওইটা একদম খেয়ে ফেলার চেষ্টা করবা, আর পরীক্ষার হলে গিয়ে বমি করবা, ঠিক আছে? তো যাই হোক, আমরা যেটা বুঝলাম এখানে, যেটা কি বুঝলাম এখানে সিম্পল বিষয়। প্রথমে হচ্ছে যে কী হবে, যে প্রথমে জীবাণুর আক্রমণ হবে 1, 2 নাম্বার কী হবে, জীবাণুর আক্রমণ হলে কী সৃষ্টি হবে বলো তো, গ্রোথ ফ্যাক্টর সৃষ্টি হয়, ঠিক আছে? আর গ্রোথ ফ্যাক্টর যেখানে সৃষ্টি হবে, গ্রোথ ফ্যাক্টর সৃষ্টি হলে সেটাকে কী করবে, গ্রোথ ফ্যাক্টরটা বাহ্যিক উদ্দীপনা দিবে। আর বাহ্যিক উদ্দীপনা দিলে কী হবে, শ্বেতরক্তকণিকা বিভাজিত হবে। আর শ্বেতরক্তকণিকা বিভাজিত হলে কী করবে, জীবাণুটাকে ধ্বংস করবে। জীবাণু এই শ্বেতরক্তকণিকা, এখন দেখো বেশি কি, কারণ জীবাণু আক্রমণ করলে, ভালো করে খেয়াল করো, জীবাণু যখন আক্রমণ করবে তো বেশি শ্বেতরক্তকণিকা লাগবে না? তো তখন শ্বেতরক্তকণিকা বাহ্যিক উদ্দীপনা পেয়ে শ্বেতরক্তকণিকা বেশি বিভাজিত হবে, তো শ্বেতরক্তকণিকার সংখ্যাটা বাড়বে। তো শ্বেতরক্তকণিকার সংখ্যা বাড়লে কি করবে, ওই জীবাণু ধ্বংস করতে পারবে, জীবাণু ধ্বংস করি। তখন বাংলাদেশের সাথে যদি কারো যুদ্ধ লাগে, তখন সেনাবাহিনী সংখ্যা বাড়াইতে হবে না, জিনিসটা এরকম। হ্যাঁ, তো এখানে জিনিসটা হচ্ছে এরকম যে জীবাণু যখন আক্রমণ করবে তখন গ্রোথ ফ্যাক্টর বাড়বে, শ্বেতরক্তকণিকার গ্রোথ ফ্যাক্টর বাড়বে। তখন এই গ্রোথ ফ্যাক্টরের কারণে শ্বেতরক্তকণিকা উদ্দীপিত হবে, আর শ্বেতরক্তকণিকা উদ্দীপিত হয়ে শ্বেতরক্তকণিকা বিভাজিত হয়ে রক্তকণিকার সংখ্যাটা বাড়বে। তো ওই শ্বেতরক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেলে সে জীবাণুর সাথে কি করতে পারবে, শ্বেতরক্তকণিকা জীবাণুর সাথে জীবাণুগুলোকে ধ্বংস করতে পারবে। আশা করি বুঝেছ, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও বুঝছো কিনা। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আসি, যে লোহিত রক্তকণিকা, এটা কিন্তু হরমোন কাজ করে। কি কাজ করে, লোহিত রক্তকণিকা নিচের 2টা গ্রোথ ফ্যাক্টরের কারণে বৃদ্ধি পায়, আর উপরেরটা হরমোনের কারণে বৃদ্ধি পায়, হরমোনের কারণে বিভাজিত হয়। দেখো আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, কি বলছে, আমি বুঝিনি স্যার, বলিনি। এই বেয়াদব, আমি কোন জিনিসটা বলিনি? আমি তো সব বলে দিছি। তুই বল কোনটা বলিনি, ক্লিয়ার করে বলো কোনটা বলিনি। আমার গার্লফ্রেন্ড পাইছো, আমি সব বলে দিব, আমার লজ্জা শরম কম। স্যার বলেনি, আমি বুঝিনি, কোনটা বলিনি আমি? আচ্ছা দেখ, এদিকে দেখ, কমেন্ট করে দিয়েছি, আমি একটু পরে দেখবো কি বলিনি, সেটা বলে দিব আজকে আমি। দেখ এদিকে দেখ, এটা ছেলে কমেন্ট করছে, তোমরা আবার মেয়েরা মাইন্ড করো না যে স্যার এগুলো কি বলতেছে। দেখো এখন যেটা বলতেছি যে লাস্টের দিকে আসি, যে অপরিণত রক্তকণিকা কিভাবে, অপরিণত লোহিত রক্তকণিকা কিভাবে বৃদ্ধি পায়। নর্মালি চিন্তা করো, এই যে দেখো এই হরমোনটা খেয়াল করো, এই হরমোনটা লোহিত রক্তকণিকাকে বৃদ্ধি করে বা বিভাজিত হয়। তোমাদেরকে একটা জিনিস আমি একটু আগে বলছিলাম যে লোহিত রক্তকণিকা কখনো বিভাজিত হয় না, ঠিক আছে, কথাটা ঠিক আছে, কিন্তু পরিণত লোহিত রক্তকণিকা বিভাজিত হয় না, কিন্তু অপরিণত যেগুলা, ইমেচিউর যেগুলা, অপরিণত যেগুলা, সেগুলো বিভাজিত হবে। তো কীভাবে হবে একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে যে এই তোমাদেরকে এই জিনিসটা একটু আমি তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দিই। ধরো আমাদের যে কিডনি, আমাদের এইটাকে কি আছে বলো তো, আমাদের এই কোমরের এই যে এদিকে আর এদিকে 2টা কিডনি আছে, এটা মানো তো, বিশ্বাস করো তো, বিশ্বাস করে নাও, আমি কেটে বের করে দেখাতে পারবো না, অনন্ত জলিলের মতো। এই যে আমার এদিকে একটা কিডনি, তো দেখো খেয়াল করো। তো এই যে দেখো, আমি যেটা বললাম যে আমাদের দেহে কি থাকে, কিডনি বা বৃক্ক থাকে। হ্যাঁ, এটা এরকম থাকে আর কি। তা দেখো আমি এইভাবে একটু বিশ্বাস করে নাও, সব জিনিস তো আর দেখানো সম্ভব না। এদিকে দেখো কিডনি আছে, তো আমাদের শরীরে কয়টা কিডনি আছে, 2টা কিডনি আছে, তার মধ্যে আমি একটা আঁকছি। তো এই আমাদের এই কিডনি থেকে খেয়াল করো, আমাদের শরীরের এই কিডনি থেকে একটা হরমোন তৈরি হয়, খুব সুন্দর একটা হরমোন তৈরি হয় এখান থেকে। তো কিডনির ভিতর থেকে কি তৈরি হয়, একটা হরমোন তৈরি হয়। কিডনির বাংলা কি বলো তো দেখি, কিডনির বাংলা হচ্ছে গাছ নাকি বৃক্ক? এই কিডনির বাংলা হচ্ছে বৃক্ক। হ্যাঁ, তো এই কিডনির ভিতর থেকে একটা হরমোন তৈরি হয়, এই হরমোনটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। কি পয়েটিন? এরিথ্রোপয়েটিন। এই নামটা সুন্দর, একটু পরে বলবো কেন সুন্দর, আসলে সবই সুন্দর। এরিথ্রোপয়েটিন, খেয়াল করো, এরিথ্রোপয়েটিন। কি বললাম রে, এরিথ্রোপয়েটিন। তাহলে দেখো কিডনির ভিতর থেকে একটা হরমোন তৈরি হয়, ওই হরমোনটার নাম কি, এরিথ্রোপয়েটিন। ওকে, এখন এই হরমোনটা, এই যে এরিথ্রোপয়েটিন হরমোন, আমরা এই জিনিসটা, এই টপিকটাই আমাদের লাস্ট টপিক। দেখো এই এরিথ্রোপয়েটিনটা কোথায় ঢুকে যাবে একটা দেখো তো,
একবার ভাবো ও কোথায় ঢুকতে পারে। হ্যাঁ, সে হচ্ছে এই যে দেখো, এটা যদি একটা কি হয়, আমাদের যদি একটা হাড্ডি হয়, ধরে নাও এটা আমাদের একটা অস্থি। কি আমাদের শরীরে অনেক হাড্ডি আছে না, অস্থি আছে না? হ্যাঁ, ধরে নাও এটা হচ্ছে আমাদের দেহের একটা অস্থি। আচ্ছা, আমি এটা একটু সুন্দর করে আঁকি, তোমরা অনেকে আবার অন্য কিছু মনে করবা। হ্যাঁ, ধরো এটা হচ্ছে অস্থি। হ্যাঁ, তো দেখো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা হাড্ডি বা অস্থি। এখন এই হাড্ডির ভিতরে দেখো, এই হাড্ডির ভিতরে একটা কি আছে, হাড্ডির ভিতরে একটা রস আছে। এই রসটার নাম হচ্ছে অস্থি মজ্জা। কি আছে বললাম? এই হাড্ডির ভিতরে একটা রস আছে। এই যে দেখো, এটাকে বলা হয়, চিটাগংয়ের যারা আছে একটু কমেন্ট করে দাও, গরুর নলা। খাইছো না তোমরা? এভাবে টান মারো, ভিতর থেকে একদম ভিতরে যা আছে সব নিয়ে নাও। এটা পাওয়া যায় হোটেল দস্তগিরে পাওয়া যায়, আমি একটু ব্র্যান্ডিং করে দিলাম, ঠিক আছে, যদিও আমাকে টাকা দেয় নাই। তো এটা সকাল সকাল পাওয়া যায় চিটাগংয়ে, বিভিন্ন হোটেলে পাওয়া যায়। মানে গরুর নলা বলে এটাকে। মানে হাড্ডির ভিতরে একটা রস থাকে। আমাদের যে হাড্ডিটা, ওই হাড্ডির ভিতরে রস থাকে, গরুর যে হাড্ডি তার ভিতরে রস থাকে, এগুলোকে নলা বলা হয়ে থাকে, নল। ঠিক আছে, তো ওই হাড্ডির ভিতরে যে রসটা থাকে, ওই রসটাকে বলা হয় অস্থি মজ্জা। এটা দারুণ মজা, এই জন্য একে বলা হয় অস্থি মজ্জা। তো দেখো, অস্থির ভিতরে যে মজাটা, অস্থির ভিতরে যে রসটা, একে বলা হয় অস্থি মজ্জা। ভালো করে খেয়াল করো, এই অস্থির ভিতরে যে মজাটা, একে কি বলা হয়? মজা বলতেছি, আমি মনে রাখার জন্য বলতেছি। যদিও অস্থির ভিতরে যে রস যেটা থাকে, অস্থির ভিতরে একটা রস থাকে, ওই রসটাকে বলা হয় অস্থি মজ্জা। ঠিক আছে, বুঝলাম আমরা। এখন খেয়াল করো, এই কিডনি থেকে বা বৃক্ক থেকে একটা এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি হয়। এখন এরিথ্রোপয়েটিন হরমোনটা, এই পয়েটিনটা একটা জায়গায় ইন করে। কোথায় ইন করে? ওই অস্থির ভিতর অস্থি মজ্জাতে গিয়ে ইন করে। অস্থির ভিতর কি? অস্থি মজ্জাতে ইন করবে। ঠিক আছে, এখন এই এরিথ্রোপয়েটিনের কারণে এই অস্থি মজ্জাতে লোহিত রক্তকণিকা তৈরি করে। সে গিয়ে কি করবে? হ্যাঁ, সে গিয়ে কি করবে? এই জায়গাতে গিয়ে, এই অস্থিমজ্জার ভিতরে গিয়ে, এইখানে এসে লোহিত রক্তকণিকাটা তৈরি করবে। এখন তোমাদেরকে একটা কথা বলি, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুজনেই জানা থাকতে হবে। আচ্ছা, কেউ ইংলিশ ভার্সন থাকলে একটু কমেন্ট করো তো। এই অস্থিমজ্জাটাকে ইংলিশে বলে বোন ম্যারো। কি বলা হয়? বোন ম্যারো বলা হয়ে থাকে। এটা বাংলা ভার্সন যারা আছে তোমাদেরও লাগবে ইংলিশটা। এটাকে বোন ম্যারো, অস্থির ভিতরে যে মজ্জাটা, একে বলা হয় অস্থি মজ্জা, একে ইংলিশে বলা হয় বোন ম্যারো। তা আমি প্রথমে কি বলছিলাম? কিডনি থেকে বা বৃক্ক থেকে একটা এরিথ্রোপয়েটিন তৈরি হয়। ঠিক আছে, ওই এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি হয়। ওই এরিথ্রোপয়েটিন হরমোনটা অস্থি মজ্জাতে যাবে, ঢুকবে। এটা এখন তুমি চিন্তা করতেছো, স্যার এটা এইখান থেকে এখানে কিভাবে ঢুকে? কারণ আমাদের দেহে রক্ত আছে না, রক্তই তো বিভিন্ন জিনিস পরিবহন করে। কিডনিতে একটা জিনিস তৈরি হবে, এই জিনিসটা রক্তের মাধ্যমে হাড্ডির ভিতর ঢুকবে। এটাও বিশ্বাস করে নাও, সব জিনিস তো দেখানো যাবে না। আমি কাপড় খুললেও তো তুমি দেখতে পারবে না, আমাকে কেটে তারপর দেখতে হবে। তো দেখো, তাহলে আমি দেখো, কিডনির ভিতর থেকে একটা হরমোন বেরিয়ে, এই হরমোনটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন। এই এরিথ্রোপয়েটিন হরমোনটা এই কিসের ভিতর ঢুকবে? হাড্ডির ভিতরে অস্থিমজ্জার ভিতর ঢুকবে। অস্থিমজ্জার ভিতরে গিয়ে মানে ইংলিশ হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারোর ভিতরে গিয়ে সেখানে কি তৈরি হবে? একটা জিনিস তৈরি করবে এখানে। এটাকে বলা হয় মানে এটার ভিতরে গিয়ে সে লোহিত রক্তকণিকার সংখ্যাটা বাড়াবে, লোহিত রক্তকণিকা উৎপাদন করবে, লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়াবে বা লোহিত রক্তকণিকা উৎপন্ন করবে। কি বলছি রে? লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। এটার ইংলিশটা কি বলতো? সে এখানে গিয়ে বোন ম্যারোতে গিয়ে লোহিত রক্তকণিকা বৃদ্ধি করবে। লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে একে কি বলা হয় বলো? একে বলা হয় এই লোহিত রক্তকণিকার ইংলিশ কি? লোহিত রক্তকণিকার ইংলিশকে বলা হয় আরবিসি, সংক্ষেপে বলা হয় আরবিসি, রেড ব্লাড কর্পাসল। লাল রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসল। হ্যাঁ, এটাকে সেল নাসি মানে এখানে কর্পাসল, রেড ব্লাড কর্পাসল। আর এটা আরেকটা নাম আছে, এর আরেকটা নাম আছে এরিথ্রোসাইট। কি সাইট? এরিথ্রোসাইট বা এরিথ্রোসাইট। হ্যাঁ, তো নর্মালি কিন্তু লোহিত রক্তকণিকা কিন্তু বিভাজিত হয় না, কিন্তু এখানে অপরিণতটা থাকে। বোন ম্যারোর ভিতর যেটা থাকে সেটা অপরিণত লোহিত রক্তকণিকা থাকে, আর অপরিণত লোহিত রক্তকণিকা বিভাজিত হয়ে লোহিত রক্তকণিকা বৃদ্ধি পায়। আর লোহিত রক্তকণিকার ইংলিশ কি? আরেকটা নাম কি? আরবিসি বা এরিথ্রোসাইট। আরবিসি বা কি? এই আরবিসি মানে কি?
আরবিসি আর একটা হচ্ছে এরিথ্রোসাইট, একই নাম। লোহিত রক্তকণিকার আরেক নাম হচ্ছে কি, লোহিত রক্তকণিকার আরেক নাম হচ্ছে আরবিসি বা এরিথ্রোসাইট। এই জিনিসগুলোকে কি করবে, বৃদ্ধি করবে। লোহিত রক্তকণিকা বা, আচ্ছা বৃদ্ধি করে নিচে লিখি, লোহিত রক্তকণিকা বা আরবিসি বা এরিথ্রোসাইটকে বৃদ্ধি করে। এখন দেখো এই নামটা খেয়াল করো, এই নামটা আমি কেন বলছি একটু দেখো, এরিথ্রোসাইট নামটা কেন বলছি দেখো, এরিথ্রোসাইটকে বৃদ্ধি করার জন্য যে হরমোন তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন। তাহলে লোহিত রক্তকণিকা বা আরবিসি বা এরিথ্রোসাইট, তো এরিথ্রোসাইটকে বৃদ্ধি করে যে হরমোন, তাকে বলা হয় এরিথ্রোপয়েটিন হরমোন। এরিথ্রোপয়েটিন কি করে, এরিথ্রোপয়েটিন এরিথ্রোসাইটকে পয়দা করে। এই যে দেখো পয়েটিন মানে কি, পয়দা করে। তো এরিথ্রোপয়েটিনটা এরিথ্রোসাইটকে পয়দা করে, মানে কি এরিথ্রোপয়েটিনটা এরিথ্রোসাইটকে পয়দা করবে। তাহলে পয়দা শব্দটা মনে খারাপ শোনাচ্ছে, দেখো এরিথ্রোপয়েটিনটা এরিথ্রোসাইটকে সৃষ্টি করে, বৃদ্ধি করে, বিভাজিত করে। ঠিক আছে, তো এই জায়গাটা তাহলে আমরা কি বলতে পারি, তো এরিথ্রোপয়েটিনটা হরমোন, এই হরমোন কাকে উদ্দীপনা দিচ্ছে, অপরিণত লোহিত রক্তকণিকা উদ্দীপনা দিয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়াচ্ছে, মানে কি এরিথ্রোসাইটের সংখ্যা বাড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসটা বোঝা গেছে কিনা তাহলে আমাকে একটু বলো, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা। তো আমি যদি প্রথম থেকে একটু বলি, নর্মালি একটা কিডনি বা বৃক্ক থেকে এরিথ্রোসাইট হরমোন তৈরি হয়। এই যে আমি বলছিলাম যে হরমোন অপরিণত লোহিত রক্তকণিকা উদ্দীপনা দেয়, দেখো এই কিডনি বা বৃক্ক থেকে একটা এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি হয়। এই এরিথ্রোপয়েটিন হরমোনটা হয়ে যাবে কোথায়, অস্থিমজ্জা বা বোন মেরুর ভিতরে ঢুকে যাবে। এখন অস্থিমজ্জা বা বোন মেরুর ভিতরে ঢুকে গিয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করবে, লোহিত রক্তকণিকা বা আরবিসি বা এরিথ্রোসাইটের সংখ্যা বৃদ্ধি করে। তো এই যে পুরা জিনিসটা দেখো, এই যে এরিথ্রোসাইট তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, এই এরিথ্রোসাইট তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। তাহলে দেখো এরিথ্রোপয়েটিন এরিথ্রোসাইটকে বৃদ্ধি করায়, তাহলে এরিথ্রোসাইটকে বৃদ্ধি করার জন্য যে হরমোন তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন। সিম্পল। তাহলে এই জিনিসটা তোমাদের বোঝা গেছে কিনা একটু সবাই কমেন্ট করে দাও, সবাই কমেন্ট করে একটু জানাই দাও, তাড়াতাড়ি জানাই দাও, তাহলে আমি জিনিসটা শেষ করব। আর তাহলে আমি আবারও বলতেছি, এরিথ্রোসাইটকে বৃদ্ধি করতে যে হরমোন উদ্দীপনা দেয় তাকে বলি আমরা এরিথ্রোপয়েটিন হরমোন। আর এরিথ্রোপয়েটিন হরমোনের মাধ্যমে এরিথ্রোসাইট তৈরির যে পুরা প্রক্রিয়াটা, এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। তাহলে দেখো এরিথ্রোপয়েসিস কাকে বলে, বলো, এরিথ্রোপয়েসিস মানে কি, পয়েসিস মানে হচ্ছে এরিথ্রোপয়েসিস কাকে বলে, এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়া, এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়া। তা এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়া, আমার প্রোফাইল থেকে আমি কিছু মাঝে মাঝে ছোটো লাইভে আসবো, ছোটো টপিক তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এগুলো একটুগুলো ফলো করিও, ক্লাসগুলো করার চেষ্টা করিও, হয়তো বা তুমি উপকৃত হবা। কঠিন কিছু টপিকগুলো সলভ করে দিব আমার ফেসবুক আইডি থেকে আর কি। আর দেখো এদিকে খেয়াল করো, এরিথ্রোপয়েসিস এই কথাটার মানে কি, দেখো এরিথ্রোপয়েসিস থেকে এরিথ্রোসাইট তৈরি হয়। এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়া। তাহলে আমি আবার বলি, তাহলে এরিথ্রোসাইট তৈরি হয় যে হরমোনের কারণে, এরিথ্রোপয়েটিন হরমোনের কারণে। আর এরিথ্রোসাইটটা তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি, এরিথ্রোপয়েসিস। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে তোমরা জানাও। এই ক্লিয়ার ওকে তাহলে দেখো এই যে পুরা কথাটা আরেকবার বলতেছি, তোমাদেরকে সবাইকে বলবো একটু খাতা কলম নিয়ে লাইনটা লিখে ফেলার জন্য। আমি এখানে লিখতে গেলে আর হয়তো বা 10 মিনিট সময় যাবে পুরা জিনিসটা। আরেকটা এমসিকিউ তোমাদেরকে একটু জানায় রাখি, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মানুষের দেহে কত ট্রিলিয়ন কোষ রয়েছে, 100 ট্রিলিয়ন কোষ। এটা একটু এমসিকিউতে রাখবে, এটা অনেক সময় এসে যায়। 100 ট্রিলিয়ন কোষ থাকে। 100 ট্রিলিয়নকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, 1-এর পর 14টা শূন্য দিলে যেটা হয় সেটাকে আমরা বলে থাকি 100 ট্রিলিয়ন। তো 100 ট্রিলিয়ন বা এতটি কোষ থাকে, 100 ট্রিলিয়ন বা এতটি কোষ থাকে। তো খেয়াল করো, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন বা কতগুলা 10 টু দ্য পাওয়ার 14টি কোষ থাকবে
এটা একটু মাথায় রাখবে, এটা এমসিকিউর জন্য লাগবে। আচ্ছা আমি এই জায়গাটা একটু এটা আলাদা একটা বিষয়, এটা আমাদের দেহে কতগুলো কোষ আছে সেটা সবার একটু এদিক সেদিক হবে, কিন্তু মোটামুটি মানটা এরকম। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটু বলি, ভালো করে দেখো, এই জায়গায় দেখো, পুরো জিনিসটা আমি একটু বলতেছি যে হরমোনটা লোহিত রক্তকণিকাকে উদ্দীপনা দেয়, তার কোষ তৈরি হয়। এখন কোন হরমোন কোত্থেকে তৈরি হয়, কোথায় গিয়ে উদ্দীপনা দেয় সেটা আমরা জানলাম। আমরা তো আগে থেকেই বুঝছি যে হরমোনটা লোহিত রক্তকণিকাকে উদ্দীপনা দেয়। এখন কথা হচ্ছে এই হরমোনটা কোন জায়গা থেকে তৈরি হয়, হরমোনটার নাম কি, কোথায় গিয়ে উদ্দীপনাটা দেয় সেটা দেখো। তাহলে যে অঙ্গটা থেকে উদ্দীপনাটা, যে হরমোনটা উদ্দীপনা দেয় সেই হরমোনটার নাম কি, এরিথ্রোপয়েটিন হরমোন। আর এটা যে অঙ্গ থেকে তৈরি হয় নাম কি, বৃক্ক। আর যে এই হরমোনটা কোথায় গিয়ে উদ্দীপনাটা দিবে হচ্ছে লোহিত অস্থিমজ্জার, মানে অস্থির ভিতরে যে অস্থিমজ্জা থেকে অস্থিমজ্জায় বা বনমেরুতে গিয়ে লোহিত রক্তকণিকাকে উদ্দীপনা দিবে। যার কারণে কি হবে, এরিথ্রোসাইট তৈরি হবে। আর এই তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে কি বলবো আমরা, এরিথ্রোপয়েসিস বলবো। তাই আমরা পুরো জিনিসটা একটু প্রথম থেকে যদি বলি যে বৃক্ক থেকে, কিডনি থেকে বা বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি হয়। এই এরিথ্রোপয়েটিন হরমোনগুলো অস্থিমজ্জায় গিয়ে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটকে বৃদ্ধি করে, এরিথ্রোসাইটটাকে বিভাজিত করে। তো এরিথ্রোসাইট তৈরির যে প্রক্রিয়াটা একে বলা হচ্ছে এরিথ্রোপয়েসিস। এই যে লাইনটা আমি বললাম, এই লাইনটা খাতায় লিখে রাখবা, পুরো প্রক্রিয়াটা না হয়তো বুঝতে সহজ হবে। তুমি নিচে করে একটা লাইন লিখে রাখবা। আমি আবার বলতে খেয়াল করো, আমার সাথে আরেকবার লিখো না তো বলো। বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি হয়ে অস্থিমজ্জার ভিতরে গিয়ে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট বৃদ্ধি করে। আর এই এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। ওকে, আচ্ছা আমরা একটা জিনিস যেটা এখান থেকে প্রশ্নটা আসছিল, হ্যাঁ এখান থেকে একটা মেডিকেল ভর্তি করে প্রশ্ন আসছিল এক বছর। জিনিসটা হচ্ছে এরকম যে এরিথ্রোসাইট বৃদ্ধি করে বা এরিথ্রোসাইটের সংখ্যা বৃদ্ধি করে কোন হরমোন। আবার এরকম প্রশ্ন আসছে যে বৃক্ক থেকে তৈরি হয় কোন হরমোন, এরিথ্রোপয়েটিন হরমোন। মনে থাকবে। আর তাহলে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া। এখানে প্রত্যেকটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষায় আসে। এবং তোমাদের বেলা হতে পারে এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে। তো ওই জিনিসগুলো একটু, আমি যে জায়গাটা বললাম এখানে খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা বললাম। তো আর হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন বা 10⁻14 ট্রিলিয়ন 10⁻14 কোষ থাকবে। আচ্ছা ওকে, এই তো আচ্ছা ঠিক আছে, ওকে 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 আমি শেষ করে দিই। ওকে সবাই ভালো থাকো। আর শোনো, আগামী ক্লাসটা অবশ্যই লাইভে থেকে করবা। এই যে তোমার সামনে আসি না, তোমাকে আমি দেখতেছি না এখানে, তোমাকে তো দেখতেছি। তো ওইগুলো পরে না করে যত সম্ভব লাইভে থেকে করবা। হ্যাঁ তোমাদের অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ করো, তোমরা অনেক মোবাইলে অনেক কাজ থাকে তোমাদের, তারপরে হচ্ছে মোবাইলের বাইরেও তোমাদের অনেক কাজ থাকে, এগুলো বুঝি। তারপরেও ক্লাসগুলোতে থাকার চেষ্টা করবা, বিজি মানুষ, তারপরেও ক্লাসগুলো করার চেষ্টা করবা। ওকে ওকে বাই, গুড বাই। মানে একটাও তো কাজের কাজ করস না, পড়ালেখা ছাড়া কোন কাজ আছে যে আমি এটা, হ্যাঁ লাভ রিয়াক দেওয়া শুরু করছো, অনেক কাজ করস, গোড়ার ডিম